কোশ্চেন করবি আর ঘেটে যাবে। তো দ্যাটস দ্য প্যাটার্ন দ্যাট উই আর গোয়িং টু ফলো। কেউ একটা স্টার্ট করে দে, কোনো চাপ নেই। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? মানে সবার সবার কাছে এটা রিকোয়েস্ট যে তোরা যখন আমরা মানে আমাদের যারা ব্যাচমেটস আছিস, তোদের কাছে এটা রিকোয়েস্ট যে লাস্টে কোশ্চেন করিস। আপাতত তাদের সময় ভাইটাল আছে, তো তাই সবার শেষে যখন মানে মোটামুটি আমাদের যে জিনিসগুলো আমাদের জানার দরকার আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর তোরা তাদের কাছে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করে নিস। আপাতত আমাদের অর্ণব দা আছে, সায়ন দা আছে, আর সুরাজ দা আছে। দাদা, তোমরা বলছি যে অর্ণব দা সুরাজ দা। এই 1 মিনিট 1 মিনিট। সায়ন্তন, তুই কি রেকর্ডটা করছিস? দাদা, আমরা করছি, নাহিদ করছে। চাপ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই দুটো দাদা কি আছে, অর্ণব দা সায়ন কি একই কোম্পানি আছে? এক মিনিট, দেখ দেখ দেখ। আচ্ছা, অর্ণব দা সুরাজ দা, দাদা তোমরা তো একই কোম্পানিতে আছো, বলছি যে দাদা তোমরা আপাতত তাহলে একটু দাদা মানে তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। মানে মানে একজন মানে যে এখন কনসালটেন্সিতে মানে মোটামুটি মানে জিরো নলেজ যার, মানে সে শুধু বেসিক পাইথন বা কিছু জানে, কিভাবে শুরু করবে বা কোথায় থেকে রিসোর্স গুলো পাবে, কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, একটু দাদা যদি তোমরা একটু ব্রিফলি বলো তাহলে খুব ভালো হয়। অর্ণব বলছিস না আমি বলবো? তুই বল ভাই। দেখ, কনসালটেন্সিতে যদি তোদের নর্মাল নলেজ থাকে পাইথন টাইথন, তো তারপরে আমি বলবো নর্মালি পাওয়ার বিআই, এক্সেল যেটা আছে ওগুলো বেসিক্যালি ইউটিউবেই পাওয়া যায়, এক্সট্রা কোনো কোর্স ক্যারি করতে হবে না, ইউটিউব থেকে ভালো অনেক কোর্স আছে, ওগুলোকে ফলো করবি। আর মোস্টলি আমি বলবো যে যেটা ওয়েটা হবে মানে অ্যাপটিটিউড, এটা ওটাতে একটু নলেজটাকে একটু হার্ড করার চেষ্টা কর, কারণ প্রথমে সবাইকে ওই ওই প্রসেস দিয়েই যেতে হবে যে কোনো কিছুতে। প্রথমে ওয়ে হবে, ওয়েটা ক্লিয়ার করার পরেই যে আস্তে অনেকের জিডি রাউন্ড হবে, তারপরে হয়তো ইন্টারভিউ সেশনে যাবি। তো প্রথমে ওয়ের যে যে প্যাটার্ন গুলো আছে সেগুলোকে ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করো। অনেক ভালো ভালো জায়গা আছে, ইন্ডিয়া বিক্স, ইয়েটার নাম লিখে মনে করে রাখ, ইন্ডিয়া বিক্স। তারপরে এমনি গিগস ফর গিগসেও কিছু অ্যাপটিটিউডের পাবি। আর এমনি নর্মাল প্রি ইনস্টাতেও ভালো ভালো থাকে আমাদের। আমি ডেলোয়েটার থেকে বলছিলাম, আমি ডেলোয়েটার এক্সামের আগে আমি প্রি ইনস্টা থেকে করেছিলাম, মানে প্র্যাকটিস গুলো কিছু কিছু প্রিভিয়াস ইয়ারের বা এগুলোর প্র্যাকটিস গুলো ওখান থেকেই করেছিলাম অ্যাপটিটিউডের। ওটা করার পর তারপরে আহ, এই সেকশনটাতে যাবি, মানে ইন্টারভিউ সেকশনে যাই। আমি ওখানে একটা হার্ডকোর টপিক আমি বলে দিচ্ছি, যে যেই নলেজটা জানিস, ধর কেউ সি প্লাস প্লাস জানিস, জাভা জানিস, পাইথন জানিস, উম, এইগুলোতে যে যেটাতে জানিস, যেগুলো জানিস সেগুলো সিভিতে রাখবি। তুই সিভিতে কিছু লেখা মানে তুই 100% পারমিশন দিচ্ছিস যে তারা সেই টপিক থেকে কোশ্চেন ধরতে পারে, ঠিক আছে, যে কোনো ধরনের, ঠিক আছে। তো ওটা একবার মাথায় রাখবি। কেউ এখানে হিন্দি বুঝতে পারছিস তো সবাই? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, তো সিভিতে যেটা মেনশন করবি, যারা করে আছিস যারা নন করে আছিস সবার ক্ষেত্রে সেম, যে টপিকটা লিখবি তোরা সেটাতে যেমন একদম ফুলফিল ভাবে জানিস, ঠিক আছে। কারণ জিনিসটা হয়েছিল কি, মানে আমরা আমার ইন্টারভিউ টাইমটা জানার পর পূর্বেন্দুর কাছ থেকে যখন আমি আমাদের গ্রুপে যখন দেওয়া হয়েছিল যে কি কি দরকার, আমি এসএপিটা অ্যাড করেছিলাম। আমি ওই রাতেই এসএপি পড়েছি, মানে যেটা তোর সফটওয়্যারটা ওরা যে রোলটার জন্য এসেছিল, সিস্টেম অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাক্ট। তো ওই রাত্রে যাবতীয় যা কোশ্চেন হবে আমি ওই একদিন রাত্রেই পড়েছি, ঠিক আছে। আমি আগে এসএপি সফটওয়্যার নিয়ে কিছু করিনি, আর আমার যেটা কাজ ছিল সেটা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ ছিল আর ব্লক চেন নিয়ে অল্প কাজ ছিল, ঠিক আছে। তো ওই একদিনের মধ্যেই করেছিলাম। তো এসএপি থেকেই আমাকে মানে যেটা আমি মেনশন করেছিলাম, আমাকে টেল মি অ্যাবাউট সি ইয়োরসেলফ এবং এমনি নর্মাল কোশ্চেনের পর ওরা ডিরেক্টলি হচ্ছে এসএপি টপিকটা দেখে আমাকে বলেছিল যে ইউ মেনশন এসএপি অন ইউর সিভি না। দেন এসিবি থেকেই কোশ্চেন আমাকে ধরা স্টার্ট করে, টানা 5টা কোশ্চেন আমাকে ওখান থেকে ধরে। প্রথম দুটো নর্মাল কোশ্চেন ছিল কি বেসে কাজ করে, তারপরে ওরা ইন্টারমিডিয়েট অ্যান্ড হার্ডের দিকে চলে যায়, যেটা ইআরপি অ্যান্ড ইপিআর, ওটা মোটামুটি বলেছি। তবে থার্ড কোশ্চেনটা আমার একটু গড়বড় হয়ে গেছিল, বাট কোনো প্রবলেম হয়নি ঠিকঠাক ভাবে। তারপরে আমাকে কোডিং কোশ্চেনে যায়, যেটা সি প্লাস প্লাস এবং জাভাতে একটা লুপ বেস দিয়ে কাজ করতে দিয়েছিল ওখানে।
ওই দুটোই আর কি, ঠিক আছে। আমাকে তারপর প্রজেক্ট সম্বন্ধে অল্প জিজ্ঞাসা করেছিল, যেহেতু আমার ফ্রন্ট এন্ডের ওপর দুটো প্রজেক্ট আছে, তো ওগুলো নিয়ে জিজ্ঞাসা করেছিল। তো ওটাই বলছি, সিভিতে যেটা তোরা লিখবি ওটা যেমন 100% তোরা যেমন পুরোপুরি ভাবে জানিস, তবে একটা মানে একটা প্লাস পয়েন্ট পাওয়া যায়। কারণ সিভিতে তুই যদি ভুল লিখিস, মানে একটা লিখলি যেটা তুই জানিস না, সেটা যখন তোকে বলে দেবে ওখানে ধরবে, তুই না বলতে পারলে তুই সেটা একটা খারাপ ইমপ্রেশন ফেলছিস। তো এটা একটা মাথায় রাখবি, ঠিক আছে। আর আমি এইটা বললাম অ্যাপটিটিউড, ফার্স্ট জিনিস অ্যাপটিটিউডের উপর একটা নজর রাখবি। সেকেন্ড হচ্ছে কোডিং, যদি যে জিনিসটা জানিস C++ যাওয়া, সেটা বেসিক থেকে একটু হার্ডের দিকে, ঠিক আছে। যারা কনসালটেন্সিতে যাবি তাদের জন্যই বলছি, এই বেসিক থেকে একটু ওপরে। আর যেমন নর্মাল গুলো যেগুলো, তো ওপরের থেকে বেশি জানলে আরো ভালো। পূর্বেন্দু সেটা ভালো করে বলতে পারবে কিছুক্ষণ পরে। তো ওগুলো যদি জেনে রাখিস সেটা খুব ভালো। কিন্তু নর্মাল যদি পাইথনে জানিস, তো পাইথনের যেমন সবই জানিস, বেসিক থেকে একটু হার্ড মিডিয়াম লেভেলের গুলো যেগুলো সবই জানিস, যেন এই জিনিসটা মাথায় রাখবি, ঠিক আছে। তারপরে পাওয়ার বিআই EXL এর টপিকও একটু রাখতে পারিস, এগুলো আর কি। এক্সেল টেক্সেল পাওয়ার বিআই এগুলো রাখলে একটু কনসালটেন্সি চ্যাপ্টারটা মানে একটু স্ট্রং হবে এই জায়গাটা, ঠিক আছে। তো ওটা খেয়াল রাখিস। নোট পয়েন্ট অ্যাপটিটিউড, সেকেন্ড নোট পয়েন্ট সিভিতে যেগুলো ম্যাক্সিস মানে তোর লিখবি, সেগুলোতে যেমন পুরোপুরি নলেজ থাকে। আর আর ইন্টারভিউর আগের দিন একটা জিনিস, যে যেটাতে ওরা জিডিতে একটা মেনশন করে দেবে, ওই টপিকটাকে একদম ভালো করে দেখে নিবি কিসের ওপর ওরা নিতে চাইছে। সেই জিনিসটা যদি সময় থাকে, যেমন আমার ছিল যে একদিন আগে জানার পর তারপরে ওরা সিভি আপলোড করতে বলেছিল। তোর হচ্ছে রাত্রে 10টায় জেনেছিলাম, আমি 12টার মধ্যে সিভিটা আপলোড করতে দিই। তখন আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম এসএপিটা, আর জানি না কি হবে, তো এসএপিটা শুধু পড়ে গেছিলাম সেই দিনটাতে। তো এই জিনিসটা আর একটা, আর হচ্ছে যারা ভালো ইংলিশ কমিউনিকেট করতে জানিস, ভালো ইংলিশ কমিউনিকেশন আছে ইংলিশ মিডিয়াম থেকে, তারা একটু বন্ধুদের হেল্প করবি ইংলিশে কমিউনিকেট করার জন্য, সেটা অনেকটা হেল্প করবে, ঠিক আছে। ইংলিশ কমিউনিকেশনটা হচ্ছে 4.8, চারটা টপিক একটু মাথায় রাখবি কনসালটেন্সিতে যাওয়ার জন্য, ঠিক আছে। আর বাকি কারো বলার থাকলে একটু বলে দে, ঠিক আছে। আমি মিট করছি। দাদা সুরাজ দা, একটা জাস্ট মানে বলছিলাম যে দাদা তুমি তো ডেলয়েটে আছো, মানে কটা রাউন্ড হয় আর মানে কজন মোটামুটি হায়ার করে, জাস্ট এইটুকুনি বলে দাদা পরের জন মানে অন্য দাদাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, তো এইবারের জন্য হচ্ছে প্রায় 42 কাছাকাছি নিয়েছিল আই গেস পূর্বেন্দু, তাই তো? 44 মানে হ্যাঁ এটা মানে টোটাল জেইউ থেকে বলছি। হ্যাঁ, টোটাল জেইউ থেকে বলছি। আর আমাদের ডিপার্টমেন্ট থেকে আশা করি ছজন, চারটে হ্যাঁ চারটে। চারজন মতো গেছে। আর আমাদের এটা দুটো রোলের জন্য এসেছিল। একটা ছিল SMNG রোল, ঠিক আছে। ওটা পুরোপুরি কনসালটেন্টের পজিশন বা ম্যানেজমেন্টের দিকটাই চলে গেছিল আই গেস, আমি জানি না যদিও। তো ওটাতে হচ্ছে তিনটে রাউন্ড হয়েছিল। প্রথমে হচ্ছিল ওয়ে, যেটা আমরা তিনজন মানে সবই একই দিয়েছিলাম। তারপরে ওদের একটা জিডি রাউন্ড হয়েছিল, ঠিক আছে, গ্রুপ ডিসকাশন টাইপের। গ্রুপ ডিসকাশনে বেসিক্যালি হচ্ছে টপিকটা বলে দিই। গ্রুপ ডিসকাশনে হচ্ছে তোর বিভিন্ন রকমের হচ্ছে কি বলবো ওগুলো, গেস্টিমেটস টাইপের কোশ্চেন, ঠিক আছে। আর এই গেস্টিমেটস, তারপরে তোর হচ্ছে কেস স্টাডি এরকম। আর হচ্ছে কোনো একটা জেনারেল নলেজ বা কোনো একটা টপিকের উপর ওরা কিছু মেনশন করে দেয়। যেমন হচ্ছে আমি শুনেছিলাম প্রোটিভিটি বা পোলস্টার এই কোনো একটাতে ওরা হচ্ছে গেস্টিমেটসে দিয়েছিল যে তোর এডুকেশন, ফিমেল এডুকেশনের যে পোর্শনটা দিয়েছিল। তো ওরকম টপিকের উপর হচ্ছে গ্রুপ স্টাডি হয়, মানে তোর হচ্ছে জিডি রাউন্ডটা হয়, তারপরে ওয়ে রাউন্ডটা হয়। আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল ইটিএনপি এসএপি যে রোলটাতে, আমাদের স্যাপ ডেভেলপারের রোলটাতে, অ্যানালিস্টের রোলটাতে, ওটাতে হচ্ছে প্রথমে ওয়ে রাউন্ড হয়েছিল, দেন হয়েছে তোর একদম ডিরেক্ট আমাদের ইন্টারভিউ রাউন্ডে চলে গেছিল, ঠিক আছে। ওদের জন্য মধ্যখানে একটা এক্সট্রা রাউন্ড ছিল, বুঝা গেল? আরো কারো প্রশ্ন আছে এটা? ওকে দাদা। দাদা নেক্সট মানে লাস্টে একটু কোশ্চেন জিজ্ঞেস করে নেবো, মানে দাদা অন্য দাদাদের কাছে একটু জিজ্ঞেস মানে তাদের এক্সপিরিয়েন্সটা একটু জিজ্ঞেস করি। আচ্ছা, ঠিক আছে। অঙ্কিত দা বা সায়ন দা, দাদা তোমরা যদি এবার তোমার একটু এক্সপিরিয়েন্সটা বলতে বা কিছু। भाई देख सूरज ने जो बोला उसने ऑलमोस्ट सारे पॉइंट्स ही कवर कर दिए थे। आई होप बैकग्राउंड नॉइज नहीं आ रहा। না 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 দাদা, নেই নেই, ऑडिबल हूँ? एकदम एकदम। अच्छा, तो सूरज ने बहुत अच्छे से एक्सप्लेन कर दिया ऑलमोस्ट पूरा प्रोसेस, मतलब कि क्या क्या पढ़ना है, कोडिंग
के पर्सपेक्टिव से भी और इसके पर्सपेक्टिव से भी तेरा जीडी में और कैसे बोलना है इंग्लिश को रिलेटेड उसने सभी बोल दिया। अब देख हुआ क्या था कि दो प्रोफाइल के लिए आए थे, तो सूरज का एसएपी प्रोफाइल में था और एक और प्रोफाइल था सामा प्रोफाइल, स्ट्रेटेजी एनालिटिक्स मर्जर एंड एक्विजिशंस प्रोफाइल। ये वाला प्रोफाइल के लिए मैं शॉर्टलिस्ट हुआ था। तो मेरा इंटरव्यू बहुत ही जेनरिक हुआ था। इस रोल के लिए स्पेसिफिकली मेरे को कोई क्वेश्चंस आस्क ही नहीं किया गया था। इनफैक्ट तुम लोग के साथ भी ऐसा हो सकता है कि द वे यू आर एक्सपेक्टिंग द इंटरव्यू टू टर्न आउट, द इंटरव्यू माइट बी लाइक एग्जैक्टली अपोजिट। मतलब मेरे केस में मेरे को कुछ पूछा ही नहीं था एनालिटिक्स वगैरह से। मेरा 95% ऑफ व्हाट दे वांटेड टू नो वाज थ्रू द जीडी राउंड। मतलब हमारा आई गेस फर्स्ट ग्रुप था या सेकंड ग्रुप था, आई डोंट एग्जैक्टली रिमेम्बर, बट हमारे ग्रुप में से जीडी राउंड में से 3 या 4 लोग शॉर्टलिस्ट हुए थे फाइनल राउंड के लिए और सबने बहुत ही अच्छा बोला था। तो जीडी इज अ वेरी क्रूशियल पार्ट। मतलब तुमको अगर तुम्हारे दिमाग में कोई आइडिया है, तुमको उसको ट्रांसलेट करना आना चाहिए टू द इंटरव्यूअर और टू द ऑडियंस। मतलब कुछ लोगों के साथ ये प्रॉब्लम है, मैंने देखा है कि वो लोग के पास आइडियाज और थॉट्स बहुत अच्छे होते हैं, बट दे डोंट नो हाउ टू कम्युनिकेट इट और ट्रांसलेट इट इनटू वर्ड्स। तो वो उसका थोड़ा प्रैक्टिस करते रहो। मतलब यहाँ पे सिर्फ इंग्लिश ही इम्पोर्टेंट नहीं है, यहाँ पे तुम्हारा ओवरऑल स्टोरी टेलिंग और आइडिया प्रेजेंटेशन स्किल्स भी इम्पोर्टेंट है। कुछ कुछ हॉट टॉपिक्स है जो हमारे मतलब हम लोग के पूरे प्लेसमेंट ड्राइव में बहुत ज़्यादा रिपीट किए गए थे जीडी में। फॉर एग्जांपल डिजिटाइजेशन ऑफ इंडिया, एआई, इलेक्ट्रिक व्हीकल्स, फिर से ये वुमेन एम्पावरमेंट, ये सब बहुत ही जेनरिक टॉपिक है जो कि इस पर्टिकुलर ईयर और लास्ट पर्टिकुलर ईयर के प्लेसमेंट ड्राइव में बहुत ही फ्रीक्वेंटली आस्क्ड जीडी टॉपिक्स थे। तो इसके ऊपर तुम मतलब थोड़ा बहुत देख सकते हो, ठीक है। मतलब ऐसा नहीं है कि अगली बार भी यही आएगा, बट यू कैन गेट अ रफ आइडिया कि तुमको क्या क्या पॉइंट इंक्लूड करना है जीडी में। और हाँ, डिलॉयट के जैसे जीडी में स्पेसिफिकली जो हम लोग को दिया गया था मेरे ग्रुप को, वो ये था कि जो तुम एक ईवी कंपनी चला रहे हो, तो तुमको 3 डिफरेंट क्वेश्चंस दिए गए हैं। पहला, तुम कैसे अपना कस्टमर एक्विजिशंस बढ़ा सकते हो, मतलब कैसे और ज़्यादा कस्टमर्स एक्वायर कर सकते हो। दूसरा, तुम कैसे अपना और एंड कस्टमर का कनेक्टिविटी इम्प्रूव कर सकते हो, या मतलब कि रिपीट कस्टमर्स को कैसे बढ़ा सकते हो, सेल्स कैसे इम्प्रूव कर सकते हो। और तीसरा एक और क्वेश्चन था which I don't recall right now, but it was something related to sales and overall growth of the company. तो उसमें तुम जैसे बहुत लोगों ने अपना अपना आइडिया दिया था कि हम ऐप ये कर सकते हैं, हम ऐप इंट्रोड्यूस कर सकते हैं, हम सेंसर्स लगा सकते हैं, हम सेल्फ सर्विसिबिलिटी इंक्लूड कर सकते हैं वगैरह वगैरह। तो तुमको बेसिकली कोई एक ऐसा पॉइंट जो बाकी किसी ने नहीं बोला है वो बोलना पड़ेगा इन ऑर्डर टू अट्रैक्ट द अटेंशन ऑफ द इंटरव्यूअर। और इफ यू थिंक दैट तुम्हारा अगर जैसे इंग्लिश या कम्युनिकेशन स्किल्स थोड़ा वीक है, ट्राई टू ओपन और कंक्लूड द जीडी। लाइक जैसे मेरे केस में आई वुड से मेरा इंग्लिश एवरेज है, ठीक है। इट्स नॉट वेरी गुड, इट्स नॉट वेरी बैड, इट्स ओके, इट्स डिसेंट इनफ। तो लेकिन कुछ लोग जिन लोगों को जैसे इंग्लिश बोलने में थोड़ी प्रॉब्लम होती है या अपने आइडियाज को वो कन्वे नहीं कर पाते हैं, दे कुड गो फॉर ओपनिंग और क्लोजिंग द जीडी, बिकॉज उस केस में तुम्हारे पास ऑलरेडी एक पॉइंट होता है इंट्रोडक्शन या कंक्लूजन का, सो यू गेट टू स्पीक योर ओन पार्ट। अपार्ट फ्रॉम दैट मेरा पर्टिकुलरली जो मतलब टेक्निकल राउंड जो था आफ्टर द जीडी राउंड, उसमें मेरे से कुछ भी नहीं पूछा था उन्होंने। मतलब लिटरली मेरे से सामने से पूछ रहे थे कि तुमको क्या आता है, और दे वर नोटिंग द पॉइंट्स विच आई वाज टेलिंग। देखिए मेरे को सर पाइथन आता है, मैं जैसे BI टूल्स में मैं टैबलू चलाना जानता हूँ, मैं जैसे डेटा क्लीनिंग कैसे करते हैं, रैंगलिंग क्या होता है, डेटा रैंगलिंग क्या होता है। उसके बाद जो मेरे इंटर्नशिप्स थे उससे बारे में हल्का फुल्का पूछा था, बाकी टेक्निकल एस्पेक्ट से कुछ भी नहीं पूछा था। तो मतलब मेरा जो पर्टिकुलर सामा प्रोफाइल के लिए हुआ था वो टोटली जीडी के थ्रू ही, जो जीडी हमारा कन्वे कर रहे थे उन्होंने पूरी मतलब एक्सट्रैक्ट कर लिया था हर एक पर्टिकुलर कैंडिडेट का बैकग्राउंड से। तो हमारा टेक्निकल एस्पेक्ट में कुछ पूछा ही नहीं टेक्निकल राउंड में, तो मेरा जीडी राउंड के थ्रू ही ऑलमोस्ट सिलेक्शन हो गया था।
तो यू नेवर नो, यू नीड टू गिव यू 100% एवरी राउंड. तो बस इतना ही था. आई थिंक इट कवर्स व्हाट आई वांटेड टू से. আচ্ছা ওকে দাদা, বলছি যে দাদা বিতান দা আমাদের মধ্যে আছে দাদা। বিতান দা দাদা, যদি দাদা তুমি যদি কিছু একটু বলো মানে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। অঙ্কিত যে পয়েন্ট গুলো বলেছে মানে একদম মানে এই পয়েন্টস গুলো লাইক প্রচুর important, ঠিক আছে, মানে এগুলো সবাই লাইক নোট ডাউন করে দাদা রাখিস, তোমার ঠিক আছে, কথাটা মানে একটু কেটে অ্যাকচুয়ালি কেটে আসছে। মানে এখন শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো হ্যালো। প্রথমে কেটেছিল, এখন ঠিক আছে, কন্টিনিউ। ঠিক আছে তো, আচ্ছা ঠিক আছে। তো অঙ্কিত যেগুলো বলেছে ওগুলো পারলে একটা জায়গায় নোট ডাউন করে রাখিস, ঠিক আছে। আচ্ছা আমি আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, আর আরেকটা হচ্ছে তোর মানে আমার একটা কনক্লুসিভ পয়েন্ট যেটা আমি প্লেসমেন্ট সিজন নিয়ে দেখে শিখেছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সে আমি পুরো প্লেসমেন্ট সিজনে অনেকগুলো কোম্পানিতে বসেছিলাম, ঠিক আছে। আমি কোরগুলোতেও বসেছিলাম, এক্সন মোবিল, বাজাজ। আচ্ছা, আচ্ছা এই জাস্ট ফর কোম্পানি ইনফরমেশন, বিতান ইজ ইন পিডব্লিউসি, ডেলাওয়েট নয়, তো একটুখানি চেঞ্জ হতে পারে। একদম। তো আহ, আমি বসেছিলাম হচ্ছে আমার মনে পড়ে বাজাজ আমার ফার্স্ট কোম্পানি ছিল। এক্সন মোবিল আমি বসিনি, আর তারপর কারণ এক্সন মোবিল আমাদের টাইমে যে সিনিয়ররা পেয়েছিল খুব ভালো করে জানতো, আমি অতটাও জানতাম না। তো তারপর আমি আর সেরম ওই পিডব্লিউসি এইগুলো লাইক আই ওয়াজ হোপিং যে আমি এয়ারবাস বা পিডব্লিউসি এইটার মধ্যে কোনো একটা ইন্টারভিউ পেয়ে যাই, তাহলে আমি মানে আমার ওই মানে ইয়েটা ছিল যে হ্যাঁ আমি পেরে যাবো ওইগুলোর ইন্টারভিউ হলে। তো যাই হোক, আমার সামারেও আমি খুব একটা যে পড়াশোনা করেছি সেটা, সামারে আমি যেটা পড়াশোনা করেছিলাম সেটা হচ্ছে এয়ারবাস নিয়ে পড়েছিলাম, ঠিক আছে। কারণ আই ওয়াজ কাউন্টিং অন এয়ারবাস, যে আমার একটা আর্লি বার্ড ওই প্রোগ্রাম ছিল, ঠিক আছে। তো আমার মেন্টরও ভালো ছিল, খুব ভালো র্যাপও ছিল, এই থট যে আমারটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো মানে যাই হোক হয়নি আমার আর কি কনভার্ট এয়ারবাস। তো এয়ারবাস কনভার্ট হয়নি, তো আমি ভাবলাম ঠিক আছে এখন তো আমার কাছে অপশনস নেই। তো এয়ারবাসের টেস্টও দিয়েছিলাম, এয়ারবাসের টেস্টেও আমার আর কি ইন্টারভিউ কল আসেনি, ঠিক আছে। তো লাস্ট এয়ারবাস ছিল হচ্ছে 1 সেপ্টেম্বর আমার পিডব্লিউসির। 1 সেপ্টেম্বরে যখন ইন্টারভিউ চলছে তখন পিডব্লিউসির লিস্ট বেরো, তো তখন আমার নামটা থাকে। তো তখন আমি ডিসাইড করি কিছু একটা পড়তে হবে, ঠিক আছে। আমার কোরও মানে ঠিকঠাক ছিল, বাট মানে প্রচুর ভালো ছিল না। তো আমাকে কোরটাও প্রিপেয়ার করতে হতো, কারণ পিডব্লিউসি এমন একটা কোম্পানি যারা তোর কোরের উপর একটু ফোকাস করে, ঠিক আছে। লাইক তোর যে কোর ডিসিপ্লিনটা আছে ওটার উপর ফোকাস করবে, ঠিক আছে। জেডএস এর অন্য প্রিপারেশন, ডেলয়েটের অন্য প্রিপারেশন, ঠিক আছে। মানে এরম এরম না যে বিশাল কিছু ডিফারেন্ট প্রিপারেশন, বাট অ্যাটলিস্ট পিডব্লিউসি তে কি হয় যে পিডব্লিউসি তে আইদার তোর কোডিং স্কিল খুব ভালো অথবা তুই কোর ভালো জানিস, ঠিক আছে। তো আমার কোডিং পুরো জিরো, ঠিক আছে, মানে জিরো মানে ওইটুকু C++ সবাই জানে, ঠিক আছে, কলেজে। তো আমাকে কোডটাতেই মেকআপ করতে হতো। আমার একটা বন্ধু ছিল, ঠিক আছে, তো ও আমায় খুব ভালো করে 2 দিন কোড করিয়েছিল, অ্যান্ড খুব ভালো করে পড়ানোর পর আমি নিজে পয়েন্টসগুলো রিভাইজ করতে করতে লাইক রাত্রে আমার ঘুম হচ্ছিল না, বাট স্টিল আমি পড়তে থাকছিলাম যতক্ষণ আমার ফুল কনফিডেন্স আসছিল যে আমাকে এটা যদি জিজ্ঞেস করে আমি এটা বলতে পারবো। তো এটা হওয়ার পর পিডব্লিউসি ফার্স্ট রাউন্ডে যাই। ফার্স্ট রাউন্ডে যাওয়ার পর আমাকে মানে করে জিজ্ঞেস করে ফার্স্ট ফেভারিট 3 সাবজেক্টস কি, আমি বলি, ঠিক আছে। অ্যান্ড ওখান থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে অ্যান্সার দিই, একটা কোয়েশ্চেন অ্যান্সার পুরো উল্টো দিই, ঠিক আছে। অ্যান্ড মানে আবার ওটাকে আমি স্যাটিসফাই মানে অন্য একটা লজিক দিয়ে স্যাটিসফাই করে, অ্যান্ড ও খেয়েও নেয়, ঠিক আছে। তো মানে বাট আমার একটা জিনিস ছিল, আমি পরে এক্সাম হলে বেরিয়ে এসে মানে ইন্টারভিউ হলে বেরিয়ে এসে আমি বুঝতে পারি যে আমি ভুল উত্তর দিয়েছি। বাট যাই হোক, মানে লোকটা তখন হ্যাঁ হ্যাঁ করে দিয়েছিল, কারণ ও বুঝতে পারিনি আমি এত কনফিডেন্সের সাথে বলেছিলাম। আহ, তো এরকম ভাবে 3টে অ্যান্সার, ও খুব স্যাটিসফাইড ছিল আমার কোর নলেজ দিয়ে একদম। মানে ওরা একটা কলাম বানাচ্ছিল, তো ওখানে কোর নলেজ এরকম করে টিক ছিল, মানে ইলেকট্রিক্যালের যে নলেজ লিখেছিল and ওখানে পাশে টিক লিখেছিল, এজ ইন যে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নলেজটা খুব স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। আচ্ছা তারপর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করেছো ইন্টার্নশিপ, বললো এয়ারবাস। তারপর আমার কলেজে অ্যাক্টিভিটিস কি ছিল, তো আমি সৃজন মিজনে কাজ করেছিলাম। তো ওটা নিয়ে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে কি মানে সবচেয়ে ডিফিকাল্ট পজিশন কি ছিল সৃজনের, মানে কোন পয়েন্টে গিয়েছিল, ওটা একটা জিজ্ঞেস করেছিল। আর আরেকটা ছিল এয়ারবাসে কি কাজ করেছো। তো এয়ারবাস নিয়ে আমি খুব জিজ্ঞেস করেছি কি কি এয়ারক্রাফট আছে, এই আছে সেই আছে, মানে লোকটা বলে আমি খুব একটা জানি না, বাট আমি তোমার কাছ থেকে শুনতে চাই, তুমি আমাকে বলো। তো আমি তো মানে ওই প্রজেক্টটা যেহেতু ভালো করে করেছিলাম সামারে, তো আমি ওটা ভালো করে এক্সপ্লেন করে দিয়েছি। আমি যাওয়ার মানে বেরিয়ে এসে বুঝতে পেরেছিলাম হয়ে যাবে। নেক্সট ছিল পার্টনার রাউন্ড। পার্টনার রাউন্ডে আমাকে জিজ্ঞেস করেছিল হচ্ছে মানে ফার্স্ট রাউন্ড টেকনিক্যাল, তারপর পার্টনার, তারপর HR হয় পিডব্লিউসি। তো পার্টনার রাউন্ডে আমি জিজ্ঞেস করে হচ্ছে যে যে তুমি তো কোর নলেজে একটা জিজ্ঞেস করে যে বেসিক পাওয়ার সিস্টেমের আমাকে ফ্লো ডায়াগ্রাম বল। তো এটা সবাই মানে
তোরা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নাও করিস তো ইন্টারনেট মারলে সবাই বুঝে যাবে, এইটুকু মানে সবাই পারবে। তো একদম বেসিক কোয়েশ্চেন ওটা জিজ্ঞেস করলো। তো আমাকে আরেকটা ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে তুমি কি ইন্টারেস্টেড হবে এরকম কোনো একটা রোল করতে, এরকম একটা রোলে জব করতে যেখানে পাওয়ার সিস্টেম আর আইটির একটা মেলানো মেশানো পার্ট আছে, ঠিক আছে। তো আমি ওটার একটা খুব সুন্দর অ্যান্সার দিয়ে দিই যে যে আমি থিওরিটিক্যাল নলেজ পড়েছি 4 বছর ধরে, আমি এখন চাইবো ওটার একটা প্র্যাকটিক্যাল নলেজ করতে, অন্য একটা ফর্মে ইমপ্লিকেট করতে, ঠিক আছে। তো ওটাতেও খুব ইমপ্রেসড হয়, ঠিক আছে। ও তারপর মানে আর আর একটা দুটো জিনিস জিজ্ঞেস করে মানে সিভি দেখে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কি জিজ্ঞেস করে, একদম বেসিক দুটো তিনটে জিনিসই জিজ্ঞেস করবো। আমার ছেলে, আমার পার্টনার রাউন্ড ওয়াজ অফ 10 মিনিটস, অনলি 10 মিনিটস, ঠিক আছে। অ্যান্ড মানে খুব ভালো গেছিল। তারপর এইচআরে আমাকে জিজ্ঞেস করেছিল, অ্যান্ড এইচআরে আমি একটা পাক আপ করে দিই। এইচআরে মানে আমি তখন খুব মানে অ্যাকচুয়ালি খুব খুশি ছিলাম যে দুটো আমার লাইফের বেস্ট ইন্টারভিউ দিয়ে দিয়েছি, ঠিক আছে। And তারপর আমার এইচআর রাউন্ড ছিল, তো এইচআর রাউন্ডে একটা পয়েন্টে জিজ্ঞেস করলো, ডিড ইউ লাইক দ্য প্রজেক্ট উইচ ইউ ডিড ইন এয়ারবাস? তো আমি বলেছিলাম ইয়েস, আই অ্যাবসলিউটলি লাভ দ্য প্রজেক্ট উইচ আই ডিড ইন এয়ারবাস, ঠিক আছে। তো ওখানে আমার নিজের একটু না মানে খটকা হয়ে গেছিলো, কারণ এয়ারবাস একটা কোর কোম্পানি, পিডব্লিউসি একটা কনসাল্টিং ফার্ম, ঠিক আছে। তো মানে ওই যাচ্ছে না আর কি, ঠিক আছে। তো আমি তখন ঠিকঠাক অ্যান্সার তো বলছে, আচ্ছা সো হোয়াট ইউ ডিড ইন দ্য প্রজেক্ট, ঠিক আছে, এসব আমাকে জিজ্ঞেস করো। তো আমি খুব ভালো করে এক্সপ্লেন করে দিই যে আমি এই এয়ারক্রাফট নিয়ে স্টাডি করেছি, এই করেছি সেই করেছি, হ্যাঁ না তেনা, অনেক ভালো করে বলে দিই। তো তারপর সে ইমপ্রেসড হয়ে যায়। বাট আমার না বেরিয়ে এসে ভয় লাগে যে পিডব্লিউসি এইচআর থেকেও 3জনকে কাটিয়েছিল। তো আমার জাস্ট ওটাই ভয় ছিল, আমি জানতাম যে চান্সেস ম্যাক্সিমাম যে কনভার্ট হয়ে যাবে, বাট আমি কেন এই অ্যান্সারটা দিলাম। তো ইন্টারভিউ থেকে দুটো জিনিস জানা আছে, একটা হচ্ছে কি কি বলবি আর কি কি বলবি না, ঠিক আছে। মানে এরম না যে যা ইচ্ছা বলে দেবো, ঠিক আছে। বি রিলেভেন্ট টু দ্য লাইক কোয়েশ্চেন আস, ঠিক আছে। এরম না যে তোকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে তুই অন্য একটা অ্যান্সার দিচ্ছিস, ঠিক আছে। যা মানে স্পেসিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, স্পেসিফিক অ্যান্সার দিবি, ওটার জন্য স্পেসিফিক প্রিপারেশন আগে থেকে করে যাবি, ঠিক আছে। তো ফর এক্সাম্পল মানে আমি বলছি যে যদি তোকে কোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, কোর সিভিল ইঞ্জিনিয়ারিং বা কোর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, যা কিছু একটা জিজ্ঞেস করবে, তো এরম না যে স্যার আমি এই টপিকটা পড়েছি, এই টপিকের এখানে অত জানতেই চাইবে না, ও তোর কোর মানে একদম যে স্পেসিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করছে ওখানে স্টিক আউট করবি, না পারলে বলে দিবি যে না আমি পারবো না, ঠিক আছে। অ্যান্ড ওটার মধ্যে কোনো রং নেই। অ্যান্ড ট্রাই করবি যে অ্যাটলিস্ট যেই টপিকগুলো বলবি, যেগুলো পারবি ওগুলোর ফুল প্রিপারেশন নিয়ে যাবি। তোকে জানতে হবে না প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর 12খানা সাবজেক্ট, তুই 3টে সাবজেক্ট ভালো করে জেনে যা, ঠিক আছে। এটা হলো, এটা হচ্ছে নাম্বার 1 জিনিস। আর কি কি বলবি না ওটা একটা বিশাল বড় লিস্ট আছে, ঠিক আছে। মানে লিস্ট আছে মানে অ্যাজ ইন ওটা তুই নিজে বুঝবি না, ঠিক আছে। অ্যাজ ইন ওটা তুই যত মক ইন্টারভিউস দিবি তত বুঝবি, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি এই জিনিসটা বুঝতে পেরেছি, আমি আগের দিন একটা মানে 2022 পাস আউট দাদাকে মক ইন্টারভিউ দিচ্ছিলাম, ঠিক আছে। তো দাদা পিডব্লিউসিতেই ছিল। দাদা আমাকে বলছে তুই এতগুলো ভুল করছিস, তুই রিয়েলাইজ করছিস? হ্যাঁ। আমার ইন্ট্রো ঠিক ছিল না, ঠিক আছে, মানে আমি ইন্ট্রো প্রিপেয়ার করিনি। অ্যান্ড ইন্ট্রো আমার একটা মেকানিক্যালের 23 পাস আউট দাদা ঠিক করে দিয়েছিল। অ্যান্ড প্রোডাকশনের যে দাদাটা ছিল 22 পাস আউট, আমার পুরো ইয়েটা ঠিক করে দিয়েছিল, কি করে ইন্টারভিউটা দেবো, ঠিক আছে। তো অনেকগুলো পয়েন্টস ছিল। তো ওরম তোর একটা মানে অফকোর্স আগে তোরা ইন্টারভিউ, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো অ্যাজ ইন তোরা বা ইন্টারভিউ এখনই প্রিপারেশন নিতে থাকতে পারিস, ঠিক আছে। তুই তোর যা সিনিয়র চিনিস, ঠিক আছে, আমাকে রিচ আউট করলে আমাকেও রিচ আউট করতে পারিস, এরকম কোনো বড় ব্যাপার না। মানে সামার ভ্যাকেশনের দিকটায় কর বা সামার ভ্যাকেশনের পর, আমি বলবো বেস্ট জিনিস হচ্ছে তোর যদি টেকনিক্যাল নলেজ স্ট্রং থাকে, ঠিক আছে, মানে খুব কম কোম্পানি থাকবে যে তোকে কাটাবে, ঠিক আছে। তোর অ্যাটিটিউড প্রবলেম থাকলে জেনুইন প্রবলেম, ঠিক আছে, ওটা তোর অ্যাটিটিউড প্রবলেম থাকলে মানে কেউই হেল্প করতে পারবে না, তুই এইচআর প্রত্যেকবার কেটে যাবি, কারণ কোম্পানির এইচআররা এরকম মানে বোকা নয়, ঠিক আছে। তো বাকি তোর অ্যাটিটিউডের প্রবলেম খুব কম জনেরই থাকে, ঠিক আছে, টু বি অনেস্ট। বাকি তোর টেকনিক্যাল নলেজের উপর খুব ভালো করে ওয়ার্ক কর, ঠিক আছে। আচ্ছা বাকি রইলো এটা পিডব্লিউসি বললাম। আমার পরের দিন জেডএস এ ইন্টারভিউ ছিল, বাট আমি জেডএস নিয়ে খুব একটা কনফিডেন্ট ছিলাম না, কারণ আমি এনাফ এস্টিমেটস আর কেস স্টাডি করিনি, তো আমার খুব ভয় ছিল, ঠিক আছে। আচ্ছা না, জেডএস এ আমার ইন্টারভিউ ছিল বলতে পারবো না, কারণ আমার সকালবেলা হবে কেস স্টাডি, অ্যান্ড বিকেলবেলা মানে সরি একদম ভোর সকালে কেস স্টাডি, অ্যান্ড দুপুরবেলার দিকে ইন্টারভিউস নিচ্ছিল, ঠিক আছে। তো আমি জানতাম কেস স্টাডি আমি কোনো একটা সিনিয়রকে বললে সিনিয়র হেল্প আউট করে দেবে, ঠিক আছে। বাট প্রবলেম ছিল এটাই যে কোনো সিনিয়রকেও পাচ্ছিলাম না, আর আমার নিজেরও খুব অবস্থা মানে টাইট ছিল, ঠিক আছে। আমি ভাবছিলাম নিজেই কিছু ভাববো, কেস স্টাডি যদি কোনো অ্যান্সার হ্যাঁ আসে হ্যাঁ আসবে, চালিয়ে দাও দিদা। তারপর হবে। তো ওরমভাবে কেস স্টাডি অ্যাকচুয়ালি হয় না। তো অনেকগুলো ভালো ভালো হ্যান্ডবুক পেয়ে যাবি কেস স্টাডির, আই এম ব্যাঙ্গালোর, আই এম ক্যালকাটা, আইআইটি খড়গপুর, তো কিছু না কিছু পেয়ে যাবি, ঠিক আছে। তো ওগুলো দিয়ে 1 বাই 1 ধর,
অ্যান্ড শেষ কর পড়াশোনা যদি কনসাল্টিং এই একদম প্রপার যেতে চাস, ঠিক আছে। বাট আই আচ্ছা স্টিল এটা সাজেস্ট, আরেকবার একটু বলো, মানে কি বললে, আইআইএম আইআইটি শুনতে পেলাম না। ওটা তোদের দিয়ে দেওয়া হবে, আছে আমাদের কাছে, দিয়ে দেবে। হ্যাঁ ওটা পূর্বেন্দু দিয়ে দেবে, ঠিক আছে। তো মানে আই সাজেস্ট যে যে কোনো একটা ধর, একটা ধরে ফুল শেষ কর, ঠিক আছে। অ্যান্ড মানে বুঝবি বেসিক কি করে কেস স্টাডি সলভ করতে হয়, বা ইউটিউবে দেখতে পারিস, ঠিক আছে। এটা একটা জিনিস হলো। গেস্টিমেটস, ভাই গেস্টিমেটস মানে মানে ইজ আ মাস্ট, ঠিক আছে। মানে ওটা তুই ইরেসপেক্টিভ, মানে অ্যাজ ইন জেডএস এর জন্য গেস্টিমেটস মাস্ট, ইএক্সএল এর জন্য গেস্টিমেটস মাস্ট, ঠিক আছে। মানে ইএক্সএল এ যদি গেস্টিমেট না পারিস তোকে একবারে কেটে দিয়েছে, একবারে, ঠিক আছে। প্রত্যেক জিজ্ঞেসও করেনি কিছু, ঠিক আছে, ডাইরেক্ট মানে কেটে দিয়েছে। তো গেস্টিমেটস পারতে হবে, ঠিক আছে। তো ওইগুলো মানে অফকোর্স রিসোর্সেস গুলো পূর্বেন্দু আছে, সুধনুপ আছে, আরো অনেকেই আছে, শেয়ার করে দেবে, ঠিক আছে। মানে আমার কাছে টু বি অনেস্ট অত রিসোর্সেস নেই, তো ওরা বলে দেবে আর কি। এটা ইএক্সএল হয়ে গেল। আচ্ছা জেডএস বললাম, জেডএস এ কেস স্টাডি খুব ভালো করে পড়তে, জেডএস কেস স্টাডিতে ফোকাস করে। ইএক্সএল বললাম, আর কি কি কোম্পানি এসছে, প্রোটিভিটি, পোলস্টার। প্রোটিভিটি পোলস্টারের জন্য আমি যতদূর জানি ম্যাথসও খুব স্ট্রং থাকতে হবে, ঠিক আছে। প্রতিবেদীর লোক আছে আমাদের এখানে, আচ্ছা আছে তো, পোল আচ্ছা স্টারটা বলবি তো বলে দে। আচ্ছা পোলস্টার নেই না, আচ্ছা। পোলস্টারে অ্যাকচুয়ালি যেটা বলছে এসকিউএল এর উপর খুব ফোকাস করে, ঠিক আছে। তো হ্যাঁ যারা কনসাল্টিং এর প্রিপারেশন করছিস, ঠিক আছে, তো ওরম যদি মানে খুব একটা মানে আহ, যদি ডেডিকেটেড প্রিপারেশন বলতে চাস, এসকিউএল পর 2 মাস ভালো করে এসকিউএল পর, ঠিক আছে। অ্যান্ড ওটার জন্য বেস্ট হচ্ছে ক্লাস 10-এর সিবিএসই। আমি আমার নিজের একটা বোনকে পড়িয়েছি ক্লাস 10-এর ওই সিবিএসইর আইটিতে পড়ায়, ডিবিএমএস, ঠিক আছে। তো ওই এসকিউএলটা আমি পড়িয়েছিলাম, তো ওই এসকিউএল নিয়ে বেসিক আইডিয়াটুকু আছে, ঠিক আছে। তা আরেকটু তোকে জয়েন, ইনার জয়েন, আউটার জয়েন এগুলো জিজ্ঞেস করে এসকিউএল, তো ওটা করবি, ঠিক আছে। আর এসকিউএল করবি, আর আরেকটা জিনিস যেটা করবি, বাকি আর সেরকম কিছু তো নেই আমার আজ সাচ মনে পড়ছে না। পাজলস করবি ভালো করে। অ্যান্ড ফাইনালি মানে আমার এই সব জিনিস বলা হয়ে গেছে, ঠিক আছে। লাস্ট যেটা বলার পর আমি মানে তোদের ডাউট আমি খুবই কম নিতে পারবো, ঠিক আছে। একটা জিনিস just জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে একটা জিনিস just বলছি যে নিজের ইন্টারভিউ এর প্রিপারেশনটা অতটাই ভালো হওয়া উচিত, মানে যাতে তোর রাত্রিবেলা তার আগের দিন মানে ফুল প্রিপেয়ার্ড হয়ে তুই ঘুমাতে যেতে পারিস, ঠিক আছে। আমার একটা বন্ধু ছিল, ওর ইয়ারবাসে খুব একটা প্রিপারেশন ছিল না, বাট ওর ইন্টারভিউতে হঠাৎ করে নাম চলে আসে তার আগের দিন। ও সারা রাত্রি ঘুমায়নি, তারপরও ইন্টারভিউ দিয়ে আছে, পরের দিন এয়ারবাসে সিলেক্টেড হয়ে গেছিল, ঠিক আছে। তো এইটা তো প্রিপারেশনের লেভেল হওয়া উচিত, নইলে মানে ইংলিশ স্পিকিং আর এগুলো অনেক পরের পয়েন্ট। ইংলিশ স্পিকিং অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে, কারণ তোর নিজেরই ভয় থাকবে, তুই নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবি, এগুলো অনেক মানে মাইনার পয়েন্টস, ঠিক আছে, টু বি অনেস্ট। মানে আর ওগুলো মক ইন্টারভিউ দিবি, ঠিক হয়ে যাবে। বাট টেকনিক্যাল নলেজ কখনোই মানে ঠিক হবে না। তো টেকনিক্যাল নলেজ আইদার কিছু একটা ধরে নে, মানে কোর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। কোর ইঞ্জিনিয়ারিংটা ভালো করে কর, অ্যান্ড সাইড বাই সাইড মানে ব্যাকআপের জন্য যদি কনসাল্টিং রাখতে চাস, তাহলে একটা ছোটখাটো এসকিউএল বা তুই পাওয়ার বিআই এই টাইপের কিছু একটা প্রজেক্ট করে রাখ, বাস দ্যাটস অল। কারোর যদি ডাউট থাকে একটা দুটো বলে দেন, তাহলে বলে দেবো তাড়াতাড়ি। ইউআই এসএমএফ এর কোনো আইডিয়া আছে? আচ্ছা এসএমএফজি, হ্যাঁ ইভাই এসএমএফজি দুটোই আইডিয়া আছে। বলা যায়। ইভাই এর প্রপার কোড জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। তো ইভাই এর জন্য মানে ইভাই এর ইনফ্যাক্ট অনলাইন টেস্ট যেটা ছিল সেটাতেও কোডিং ধরেছিল, ঠিক আছে। তো মানে ওটার জন্য কোডিং জানতে হবে। আর ওরা মানে ইয়ের সময় as in যখন ইন্টারভিউ নিচ্ছিল, তো এরম না যে মানে ওরা আবার অপটিমাইজড অ্যালগোরিদমও জিজ্ঞেস করেছিল, এরম না যে তোর তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছিল। তো ইভাই এর জন্য কোডিংও দরকার ছিল, ইরেসপেক্টিভ অফ তোর কতই ভালো এই কনসাল্টিং এর নলেজ বা অ্যানালিটিক্স এর নলেজ দরকার। বাকি রইল হচ্ছে তোর এসএমএফ, এসএমএফ জি ছিল, রাইট, হ্যাঁ এসএমএফ জি। তো এসএমএফ জি যেটা ছিল সেটা হচ্ছে যে এসএমএফ জিতে আমারই একটা মানে খুবই ক্লোজ বন্ধু পেয়েছে, ঠিক আছে। তো ওর হচ্ছিল যে ওর মেশিন লার্নিং এর উপর প্রজেক্ট ছিল, ঠিক আছে। বাট ওটা মেশিন লার্নিং এর উপর যাওয়ার থেকেও বেশি ওরা পাজলসে ফোকাস করেছে। 3টে পাজল জিজ্ঞেস করেছিল, পাজল পার্ট। একটা জিনিস, এই সামার ভ্যাকেশনে একদিন একদিন যা কিছু পড়বি পড়বি, ঠিক আছে। 2টো করে পাজল নিজে থেকে সলভ করবি, ফুল এফর্ট দিবি, এরকম না যে জিএফজি অ্যান্সারটা দেখে নিলাম আমি। মানে আমরা পাজল করতে বসেছিলাম তখন আমার জেনুইনলি মনে আছে, ঠিক আছে। আমার পাজল এখন তো ইন্টারভিউতে আমি এতগুলো ইন্টারভিউ থেকে গেছি, তো আমার মনে আছে কোন ইন্টারভিউ মানে এরকম ভাবে মানে বলে দেবো, হ্যাঁ 3% 1 ব্রিজ, ঠিক আছে, এই 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 পাজল, ঠিক আছে। বাট মেইন জিনিসটা হচ্ছে তোর পাজলগুলো নিজে থেকে সলভ করবি, মানে তাহলে তোর জিনিস পাজলটার সলিউশন যখন তুই পরেও দেখবি না, তোর মনে থাকবে পাজলটা। তো ওরম না যে পাজলটা আমি তাড়াতাড়ি অ্যান্সার দিই। আচ্ছা প্রোটিভিটিও পাজলে ফোকাস করেছিল, প্রোটিভিটি ম্যাথসেও ফোকাস করেছিল, পোলস্টারও ম্যাথসে ফোকাস করেছিল। অ্যাজ ইন তোকে প্রবাবিলিটি আর পারমুটেশন কম্বিনেশন বেসিক এই অনুষদ নলেজ দরকার। পোলস্টারে এসকিউএল এ প্রচুর ফোকাস করেছিল, ঠিক আছে। আর কিছু বিতানকে যদি কিছু কোশ্চেন থাকে করে নে, ইরেসপেক্টিভ অফ এনি কোম্পানি, জাস্ট কনসালটেন্সি আর কি।
আপাতত করে নে, বিতান বেরিয়ে যাবে, তারপরে আবার কন্টিনিউ হবে না। আচ্ছা এই বাট পাজেলটা অঙ্কিত যে গুলো পয়েন্ট, মানে এক মিনিট জান সরি তুই ঠিক কোয়েশ্চেনটা জিজ্ঞেস করিস, এক মিনিট দাঁড়া। অঙ্কিত যে পয়েন্ট গুলো বলেছিল না, মানে আমার প্রচন্ড পছন্দ হয়েছে ওই পয়েন্ট গুলো, কিন্তু তোরা পারলে লিখে নিস, ঠিক আছে? মানে জিডির ওই পয়েন্টস গুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তা বল। বলছি যে এই যে পাজেল গুলো মানে এগুলো পাবো কোথা থেকে, ইউটিউবে নাকি জিএফডি গুগলে টপ পাবো? 100 পাজলস আছে, ঠিক আছে? টপ 30 করলেও মোর দেন এনাফ, বাট টপ 100 করলে খুব মানে সিকিউর পজিশনে থাকবি, যাই জিজ্ঞেস করে বলে দিতে পারবি। আচ্ছা, আচ্ছা বিতান দাদা কোড তে अच्छा যাওয়ার भाई, জন্য কি एक चीज করবি? ऐड कर रहा हूँ बितान, एक चीज ऐड कर रहा हूँ। जीएफ यूट्यूब पे जीएफजी एसक्यूएल टॉप 50 क्वेश्चंस बोल के एक प्लेलिस्ट है, ठीक है? उसको रट ले चुपचाप। उसके उससे बाहर आने का चांस बहुत कम होता है। अगर तेरा दिन खराब रहा तो ही उससे बाहर पूछेगा। मतलब मैंने तो सुना नहीं, मोस्ट ऑफ द टाइम्स उसके अंदर ही रहता है। जीएफजी एसक्यूएल टॉप 50 क्वेश्चंस, उसमें जितना कॉमनली आस्क्ड क्वेश्चंस है वो सब रहता है, ठीक है? दो चीज और बोल रहा हूँ कि पहला, जो बितान ने बोला कि क्या नहीं बोलना है इंटरव्यू में, वो ज्यादा इंपॉर्टेंट है। कोई भी नेगेटिव सेंटेंस मत बोलना, कोई भी डिसएग्रीमेंट सेंटेंस मत बोलना कि मैं कोर का बंदा हूँ, मेरे को कंसल्टेंसी में जाना है, क्यों? क्योंकि मेरे को कोर पसंद नहीं है। ये मत बोलना, ठीक है? मेरे को कोर इनमें इंटरेस्ट नहीं है, ये सब मत बोलना। डिप्लोमेटिकली आंसर करना है ये सब चीज़ों को कि सर आई वाज एक्सप्लोरिंग ऑप्शंस एंड आई फाउंड एनालिटिक्स एंड कंसल्टिंग role to be more interesting, to be more engaging. This is something where I see myself building my career into and want to grow in this field, ऐसे करके। मतलब ऐसा बहुत सारा केसेस हुआ था जहाँ पे मेरे फ्रेंड्स ने मतलब फ्लो में ये बोल दिया था डायरेक्टली कि सर मेरे को कोर में इंटरेस्ट नहीं है सर, इसलिए मैं इधर जाना चाहता हूँ। It puts a really bad impression that you can't even respect your own stream, let alone you'll respect those streams, other streams. মানে কাউকে ছোট করে আমি বড় হব না, ঠিক আছে? আই লাইক एग्जैक्टली, দ্যাট থিং ইকুয়ালি, বাট ইটস জাস্ট দ্যাট আই লাইক দিস থিং আ বিট মোর। এটা পয়েন্ট ইন ওয়ান লাইন। करेक्ट करेक्ट एकदम भाई। রিজিত বলেছে ইন্টার্ন করছো তোমরা সবাই, হাউ ডাজ দ্য ডাইনামিক্স ডিফার ফর সামওয়ান উইদাউট ইন্টার্নশিপ? ইন্টার্নশিপ না থাকা আরো ভালো, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি তোর প্রজেক্ট থাকবে একটা প্রপার ভালো প্রজেক্ট, ঠিক আছে? এরকম না যে মানে এটার মধ্যে কিছু একটা র্যান্ডম পাওয়ার বিআই সবার একটাই প্রজেক্ট সেলস ইনসাইটের, ঠিক আছে? মানে ওই জিনিসটা মানে লোকজন টায়ার্ড হয়ে গেছে ওই প্রজেক্টটা দেখতে। তো এরকম একটা করবি, একটা প্রপার ভালো প্রজেক্ট করবি, ঠিক আছে? অ্যান্ড ওটা নিয়ে যাবি, ঠিক আছে? তো ওটা থাকা আমার মনে হয় খুবই মানে ভালোই আর কি। তুই সামারে কিছু একটা করবি, তো তুই নিজের স্কিলসে ফোকাস করবি। মানে আমার সঙ্গে আমার একটা বন্ধু পিডব্লিউসি তে প্লেস হচ্ছে, ওর কোনো ইন্টার্নশিপ ছিল না, ঠিক আছে? ওর প্রজেক্ট ছিল, ও প্রজেক্টটা ওকে প্রজেক্ট নিয়ে জিজ্ঞেস করেছে, ওর প্রজেক্ট নিয়ে ভালো গ্রিল করেছে, and ওর প্রজেক্ট নিয়ে সেরকমই অ্যান্সার দিয়েছে। আমার একটা তোরা সবাই কি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে নাকি অন্য ডিপার্টমেন্টেও কেউ আছিস? সিভিল অনলি। না সিভিল, সিভিল অনলি। আচ্ছা সিভিল অনলি, বাট যাই হোক আমি বলার জন্য বলছি। তো আমার একটা ছোটবেলার বন্ধু ছিল, ঠিক আছে? মানে একদম ক্লাস 7-8 থেকে ওর তোর মানে আমরা একসঙ্গেই পড়েছি and পরে আমরা ইলেকট্রিক্যালও একসঙ্গেই পেলাম যাদবপুর ইলেকট্রিক্যাল, ঠিক আছে? তো পাওয়ার পর কি হলো যে ওর কি বলে ওর নাম, ওর ইলেকট্রনিক্সের দিকে একটু ইন্টারেস্ট থাকে, বাট ও অতটা বেশি ফোকাস করে না। সবাই ইন্টার্নশিপ পেয়ে গেছিল আশেপাশে, ওর যারা বন্ধু বান্ধব ছিল মানে ছোটখাটো বা ট্রেনিং করছে, ও কিচ্ছু করছিল না, ঠিক আছে? ও নিজের ফার্স্ট এড হয়েছে, ঠিক আছে? বাট তারপরেও কি করে যে বলে ঠিক আছে যা হয়েছে হয়েছে, ওর কোর ইলেকট্রনিক্স ভালো লাগে, তো বললো ঠিক আছে আমি ডিজিটাল ইলেকট্রনিক্স প্রিপেয়ার করবো। অ্যান্ড মানে লাইক অ্যান্ড হি ক্র্যাকড টিআই, ঠিক আছে? টিআই ডিজিটাল ক্র্যাক করে, ঠিক আছে? অ্যান্ড ওর 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 দুটো ভালো প্রজেক্ট ছিল, অ্যান্ড ওকে ইন্টারভিউ জিজ্ঞেস করেছে কোনটা থেকে জিজ্ঞেস করলো, আপনি যেখান থেকে জিজ্ঞেস করুন কোনো প্রবলেম নেই। তো ইন্টারভিউ সেখান থেকে মানে ওর প্রথমে ইন্টারেস্ট হয়েছিল, অ্যান্ড 1 ঘন্টা 40 মিনিটের ওর ইন্টারভিউ হয়েছিল। তো এটাই আর কি। মানে মানে ইন্টার্নশিপ না থাকলে তোর কাছে প্রচুর টাইম আছে, তুই টাইমটা ভালো করে ইউটিলাইজ করবি। অ্যান্ড আমি এটুকু বলতে পারি ইন্টার্নশিপ ম্যাটারই করে না ভাই, মানে তোর 100% ম্যাটার করে না। মানে এইটুকু আমার যাই, আমি জানি না পূর্বেন্দু কি বলবে। পূর্বেন্দু তোর মনে হয় না তোর যদি বেশি টাইম দিস তুই ডিএসএতে আর একটু বেশি টাইম দিতে পারতিস, ঠিক আছে? ইন্টার্নশিপের থেকে মানে অফকোর্স ইন্টার্নশিপ একটা বড় রেজার্ভ পের ট্যাগ আছে, বাট মানে এটা আমার ওপিনিয়ন আর কি। আচ্ছা থ্যাংক ইউ বিধানদা, মানে আমাদের সময় দেওয়ার জন্য। বলছি যে মানে তাহলে মানে বিধানদা যেহেতু পিডব্লিউসি তে আছে, মানে এখানে যে দিদিরা পিডব্লিউসি তে আছে যেমন অনুষাদি বা সায়ন্তিকা দি, মানে যদি তারা তোমরা কিছু বলতে। অনুষদি আছে? পিডা আছে, অনুষা আছে না নেই? বেরিয়ে গেছে। আচ্ছা আর কি আছে? আচ্ছা বিধানদাকে যদি কেউ কোশ্চেন জিজ্ঞেস করিস তাহলে একটা দুটো করে নে, না দাদা বার হবে।
দাদা প্রজেক্ট কি শুধু মানে প্রফেসরের আন্ডার করবো নাকি মানে যখন সামারে ছুটি রইবে তখন নিজেরাও কোনো রকম ভাবে প্রজেক্ট করতে পারি? তোর মানে তোর কোন দিকে যাওয়ার ইচ্ছা বল, মানে কোন কনসাল্টিং না কোডিং কি মানে এতদিন তো মানে করে যাওয়ার ইচ্ছা আছে, বাট কনসালটেন্সিটা করে একটু যাওয়ার ইচ্ছা এক্সপ্লোর আছে না? করা কনসালটেন্সি করা যেত। এক্সপ্লোর কর, রাইট? ঠিক আছে, তুই এনাফ টাইম পাবি। তুই আরামসে একটা প্রফেসরকে ধর, করে একটা প্রজেক্ট কর, ভালো করে প্রজেক্ট কর, ঠিক আছে? অ্যান্ড দেন ইয়ের টাইমে বা যদি আমি সিভিলের এক্স্যাক্টলি জানি না, আমি ইলেকট্রিক্যাল আর একটু হেল্প করতে পারতাম, তাহলে আমি বলতাম ট্রেনিং করতে। ট্রেনিং এর অনেক মানে আমাদের ক্লাসে যারা যারা করে খুব একটা ভালো ছিল না, মানে একদমই বাজে ছিল, ওরাও মানে সবাই ট্রেনিং করেছেন, ট্রেনিং এ জিজ্ঞেস করছে, সব অ্যান্সার দিয়ে দিয়েছে, তো তার চাকরিও পেয়ে গেছে, ঠিক আছে? তো আমি সিভিলের জানি না ট্রেনিং এন্ড এই জিনিসটা, এটা আমার মনে হয় আচ্ছা, অন্যরা ট্রেনিং মানে ওই এনটিপিসি ভোকেশনাল এই ট্রেনিং রাইট তো? রাইট রাইট ভোকেশনাল ট্রেনিংটা, রাইট। অ্যান্ড তোর ইয়ে কি বলে নাম, কনসাল্টিং এ তুই নর্মাল ওই প্রজেক্ট সার্চ করবি না, পাওয়ার বিআই এর প্রজেক্ট ইউটিউবে কিছু একটা পাবি, ওটার মধ্যে নিজের কিছু মডিফিকেশন আনবি, এরকম না যে র্যান্ডমলি যেটা দেখলাম ওটাই ঢুকে দেবো, ঠিক আছে? ওটার থেকে কিছু ট্রেনিং একটা মানে নিজের। আরেকবার বলবে, মানে জাস্ট কথাটা কেটে গেছিল। হ্যাঁ, ট্রেনিং আমি বললাম যে তুই যদি প্রফেসরের কাছে প্রজেক্ট করার থেকে যদি ট্রেনিং করিস প্রপার একটা ভালো জায়গায়, তো একটা এক্সপোজার থাকবে, একটা ইন্ডাস্ট্রি লেভেল এক্সপোজার থাকবে, তো ওটা একটা মানে আমার মনে হয় ওকে ভালো ওকে হবে। ওকে, থ্যাংক ইউ। বাকি মানে তোর প্রফেসরের কাছে করতে পারিস, ঠিক আছে, বাট ওটা বোরিং লাগবে তোর, 2 দিন পর তুই ছেড়ে দিতে চাইবি, ঠিক আছে? তো এমন একটা জিনিস কর, কারণ ওখানে মানে ইন্ডাস্ট্রির লোকজন থাকবে, তো তো তোকে ধরে করিয়ে দেবে, অ্যাটলিস্ট 7-8 দিনের ট্রেনিং করিয়ে দেবে, তোর একটা ভালো সিভিলের নলেজ হয়ে যাবে। এটা আমার সাজেশন, আমি জানি না অন্য কি বলবে। ওকে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা দীপ্র, কি কোশ্চেন করবি দাদাকে জিজ্ঞেস কর। না না, কোনো কোয়েশ্চেন নেই, আমি শুনছিলাম আর কি। ওকে ওকে। হ্যান্ড রেজ হয়ে গেছিল ভুল করে। কি করবো রে? আচ্ছা তাহলে যদি আর নেক্সট শুনেই, হ্যাঁ তাহলে সায়নকে ডাক। সায়ন সায়নদা যদি পিডাব্লিউসি আমাদের লোকজন কোথায় পালিয়ে গেল ভাই? বিধান তুই থাকলে থাক, বেরোবি বেরো, যা খুশি কর, আপ টু ইউ। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছিস? বাই। হ্যাঁ দাদা, সায়নদা হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো কনসালটেন্সির ব্যাপারে মোস্ট অফ দ্য পয়েন্টস কভার করে দিয়েছে সবাই। তো সবাই যেহেতু সিভিলের আছিস, তো আমি একটা জিনিস বলতে পারি যে একটা কোয়েশ্চেন তোকে কনফার্ম করবে যে ওয়াই কনসালটেন্সি ফ্রম সিভিল, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে প্রিপেয়ার করে যাস, এটার ওরা একটা ভালো অ্যান্সার এক্সপেক্ট করে, ঠিক আছে? আর বাকি যেরকম তোর নর্মাল এসকিউএল তো পড়তেই হবে, মানে ওটা একদম হট টপিক সত্যি কথা বলতে। তুই এসকিউএল যদি পড়ে নিস তাহলে তোর মোটামুটি একটা মানে অন্য অন্য অনেকের থেকেই তুই এগিয়ে থাকছিস ওটাতে, ঠিক আছে? কারণ মোস্ট অফ দ্য কনসালটেন্সি রোলস আর ডেটা অ্যানালিস্ট রোলস টাইপ, ঠিক আছে? তো ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর প্রজেক্টস নিয়ে সবাই বলছিলি, তো প্রজেক্টস পাওয়ার বিআই করতে পারিস। আমার যেরকম মেশিন লার্নিং এর উপর ছিল 2টো প্রজেক্টস, সেগুলো খুবই বেসিক প্রজেক্ট ছিল, যাই হোক। তো করতে পারিস সেগুলো, তোর ইউটিউবে ঘাটলেই পেয়ে যাবি যে বেসিক মেশিন লার্নিং প্রজেক্ট যেরকম তোর কিছু কিছু অ্যালগোরিদম আছে, তোর ওগুলোর ব্যাপারে ব্যাপারে একটু দেখে নিস ইউটিউবে, দিয়ে করে নিস, ঠিক আছে? আর আর এমনি এসকিউএল এর তোর আমাদের প্রোটিভিটিতে অ্যাকচুয়ালি সবার টেকনিক্যাল ইন্টারভিউতে এসকিউএল থেকে কোয়েশ্চেন করেছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং এসকিউএল এর হচ্ছে তোর জয়েন্টস থেকে করেছিল। জয়েন্টটা খুবই ভালো করে পড়ে যাস এসকিউএল যদি তোরা সিভিতে লিখছিস, ঠিক আছে? আর কোডিং কোয়েশ্চেন আমার মতে খুবই বেসিক এসেছিল, আমার জন্য বেসিক লেগেছে, অন্যদের জন্য অবভিয়াসলি ডিফিকাল্ট লাগতে পারে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের জাস্ট নর্মাল লুপসের কোয়েশ্চেন করেছিল, যে খুবই খুবই বেসিক। তোরা যদি একদমই কোডিং নলেজ জিরো হয়, তাও তোরা যদি অ্যাটলিস্ট 30 days কোডিং করিস বা কোডিং এর পিছনে টাইম দিস, তো সেরকম কোয়েশ্চেন তোরা ট্যাকেল করতে পারবি, ইজিলি ট্যাকেল করতে পারবি। তারপরে হচ্ছে তোর কমিউনিকেশন স্কিলস তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ তোদের কনসালটেন্সিতে পরে গিয়ে হয়তো ক্লায়েন্ট ডিলিংস করতে হবে খুব বেশি ভাবে, তো ওরা অবভিয়াসলি চাইবে যে কমিউনিকেট করতে পারবে ভালোভাবে। তো এটাই আর কি। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারিস। আর হ্যাঁ, ওয়েটার জন্য প্রিপেয়ার করিস আলাদা করে, এমন করিস না যে ওয়েটা তোর মানে ফাইনাল মোমেন্টসে হয়ে যাবে,
ওয়েটার জন্য এই যে তোরা সামার ব্রেকে পাবি, অনেকেই হয়তো ইন্টার্নশিপ করবি বা অনেকেই করবি না, অনেকে ট্রেনিং করবি বা করবি না। তো ওয়েটার জন্য প্রিপেয়ার করতে থাকিস, কারণ তোর ওই খুবই কম টাইম দেয় আমাদের ওয়ে সলভ করার জন্য, প্লাস তোর ওই ওই টাইমের মধ্যে সব সলভ করতে হয়। বন্ধুরা তো থাকবেই, বাট নিজের করাটাও তোর দরকার আছে, মানে প্র্যাকটিস কর ভালোভাবে, এটাই। বাকি তোদের কিছু কোয়েশ্চেন থাকলে বল। আচ্ছা, কেউ একজন নোট করে নিস অঙ্কিতের টেক্সটটা চ্যাট থেকে। আমি সায়নের সঙ্গে কিছু বলছি না, আমি একটা জাস্ট জেনারেল জিনিস বলি ডেলাওয়েটের স্পেসিফিক্যালি। ডেলাওয়েট কেম ইন ফর 3 রোলস। ফার্স্টে 2টো রোলের ফর্ম রোল আউট করা হয়, দ্য নেক্সট তারপরে তাদের ওয়ে হয়, তাদের শর্ট লিস্ট আসে, দেন দ্য থার্ড রোল কেম। স্ক্রিনশট তুলে নিচ্ছি। তো এদের একটু প্যাটার্নটা ঘেঁটে গেছে, কারণ থার্ড রোলের কোনো ওয়ে হয়নি, থার্ড রোলে ডাইরেক্ট জিডি হয়েছিল। তো অ্যান্ড ভাই থার্ড রোলের ওয়ে হয়েছিল, জিডি হয়নি। ও আচ্ছা, তাহলে উল্টোটা বললাম, সরি, ওকে, মাই ব্যাড। তো থার্ড রোলে হ্যাঁ যেটা বললো ওয়ে হয়েছে, জিডি হয়নি। তো থার্ড রোল থেকে সিলেকশন ওয়াজ ম্যাক্সিমাম, আই গেস 35+ সিলেকশন হয়েছিল। বাকি দুটো রোলে ওই 10টার মতো সিলেকশন ছিল। তো থার্ড রোল ওয়াজ ইজিয়ার, মাচ ইজিয়ার, বিকজ জিডিটা ওদের কেটে গেছে। আর অঙ্কিত যেটা বললো জিডি ওয়াজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর, তো দুটো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস, ঠিক আছে। এটা একটা মেইন পয়েন্ট ছিল ডেলয়েটে। আর রিগার্ডিং জিডি, একটা পার্সোনাল আমার যদি গাইড দিই, সেটা হচ্ছে যদি অফলাইন জিডি হলে কি হয়, জেনারেলি বলছি, আইসিআইসিআই কেউ দিয়েছিল তোরা? আইসিআইসিআই জিডি যে ছিলিস? আমি ছিলাম। বলে দে কি হয়েছে, ওই যে পেপার দিয়েছিল সেটা একটু বলে দে। হ্যাঁ, তো আইসিআইসিআই জিডিতে হয়েছিল, সবাইকে একটা করে পেপার দিয়েছিল। ওইখানে বেসিক্যালি একটা প্যারাগ্রাফ ছিল, ওখানে লেখা ছিল যে একটা অমুক মানুষ আছে, ও একটা জায়গায় থাকে, ও এই কোম্পানিতে কাজ করে, এবার ও একটা গাড়ি কিনতে চায়। তো বেসিক্যালি ইউ হ্যাভ টু গিভ ইউর ভিউজ দ্যাট ওই গাড়িটা মানে কেমন হবে, যে ওটা কি ইলেকট্রিক ভেহিকল হবে নাকি হাইব্রিড হবে। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ কর। হ্যাঁ, তো ওটা তোর ইলেকট্রিক কার হবে নাকি ওটা হাইব্রিড হবে নাকি মানে ডিজেল কার হবে। তো ওটার অ্যাকর্ডিংলি তোকে একটা বলতে হতো যে স্যার ও যদি এখান থেকে এতটা ট্রাভেল করছে, তাহলে লংগিটিভিটি দেখে, তারপর কস্ট এফেক্টিভনেস দেখে ওকে এটা নেওয়া উচিত। তো জিডিতে একটা কাজ করবি না, মানে একদমই করবি না, ওটা হচ্ছে যখন কেউ বলতে যাবে ওকে আটকাবি না। ঠিক আছে, ভাব কেউ একটা লাইন বলছে, যখন ও লাইনটা বলা শেষ করবে তারপরে বলবি। কেন কি আইসিআইসিতে কি হয়েছিল, যেমনি আমার যে গ্রুপটা ছিল ওখানে অঙ্কিত ছিল, এবার ওখানে অনেকজন কি করেছিল, যখন আমি বলা শেষ করলাম, তারপরে একজন দুজন তিনজন পর পর বলা শুরু করে দিয়েছিল। তো ওটাতে কি হলো, যেহেতু তিনজন একসাথে বলেছে, তো যে কোনো দুজনকে চুপ করতে হবে, তবে কি একজন বলতে পারবে। তো ওই হয় না যে বলতে গিয়ে 4টে ওয়ার্ড বললো, তারপর চুপ হয়ে গেল, আর একটা ছেলে ধর 5টা ওয়ার্ড বললো, চুপ হয়ে গেল, আর একজন বলতেই থাকলো। তো যারা এই 4টে 5টা ওয়ার্ড বলেছে এদের জন্য নেগেটিভ, মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আর আর কি বলবো, আর হ্যাঁ, এইটা তো কোনোদিনই করবি না যে জিডি যখন হবে, যে জিডি নিচ্ছে তাকে কোনোদিন প্রশ্ন করবি না। একটা ছেলে আছে, ওর নাম আমি নিতে চাই না, ডিপার্টমেন্টটাও ভুলে গেছি, ও কি করেছে, মানে যে জিডি নিচ্ছিল তাকেই জিজ্ঞেস করেছে, ম্যাম এটার ওপরে আমার এই মতামত আছে, আমি কি কিছু এক্সট্রা পয়েন্ট বলতে পারি। এমনি কোনো কাজ করতে যাবি না, ব্যাস এটাই। আর যতটা পারবি ভালো ইংলিশ বলা, মানে ইংলিশটা ভালো করে ঠিক করে বলার চেষ্টা করবি। আর আস্তে আস্তে বলবি, অত মানে কি বলবো, ওই খুব তাড়াতাড়ি বলে দিলাম না। আর স্টার্ট আর ফিনিশ এই দুটোকে করার চেষ্টা করবি। আর জিডিতে একটা জিনিস করবি না, তোকে ধর একটা কোনো টপিক দেওয়া হলো, যেমনি বেকটেলের জিডি দিয়েছিলাম, বেকটেলের টপিক দেওয়া হয়েছিল যে কি বলে, আরে ওইটাই কি বলে, ওই একটা কোনো প্রজেক্ট করার সময়, ডেডলাইন ডেস্ট্রয়স ক্রিয়েটিভিটি, এটা ছিল আমার টপিকটা। তো এই টপিকটাতে নয়তো এইসব টপিকে তুই নয়তো ফরে বল নয়তো আগেনস্টে বল, কোনোদিন মানে মিডিলে বলবি না। আমি ওটাই ভুল করেছিলাম, আমি মিডিলে বলে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে এটা মানুষের উপরে ডিপেন্ড করে, কখনো কখনো বেশি এফেক্টিভ কাজ করতে গিয়ে ওর ক্রিয়েটিভিটি বাড়াতে পারে, এটা আমি ভুল করেছিলাম। আর এটা 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 তোরা করবি না।
আর কোনোদিন জিডিতে যদি কোনো প্রজেক্ট করে থাকি, যেমনি এই বেক্টেলের জিডিতে আমার একটা বন্ধু ছিল পাশে বসে, ও নিজের মেজর প্রজেক্টের ব্যাপারে বলা শুরু করে দিয়েছিল, তো এইটা করবি না, ব্যাস এইগুলো যদি না করিস তাহলে জিডি মানে আরামসে কেটে যাবে ক্যাশ। আচ্ছা, একটা অর্ণব বল, বেকটেল জিডিতে কি ওরকম পেপার দিয়েছিল কোনো, যেটা আইসিআইসিআই দিয়েছিল, সাম কি পয়েন্ট দেয়নি? বেক্টেলে তোর শুধু একটা ম্যাম ছিল, একটা স্যার ছিল, ওরা শুধু এমনি মুখে বলে দিয়েছিল, আর তোকে একটা পেপার পেন হাতে করে দিয়েছিল, বলেছিল তুমি চাইলে তোমাকে আমরা 2 মিনিট দিচ্ছি, তোমরা ওটাকে কি বলে পয়েন্ট গুলোকে তোমরা নোট করে বলে দিতে পারো, ওকে, ব্যাস এটাই করেছিল। ঠিক আছে, এটা অফলাইন জিডি হলো, আমি অনলাইন জিডিটা বলছি, ঠিক আছে? তো সিন্স ইউ আর অনলাইন, তো ইউ হ্যাভ চ্যাট জিপিটি। তো যেটা আমরা করে বলেছিলাম করতে অনেককে, অ্যান্ড ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে কি, একটা প্রম্পট বানাতে হবে, দিয়ে পরে ইউ গিভ দ্য টপিক অ্যান্ড আস্ক চ্যাট জিপিটি কি ভাই আমাকে বুলেট পয়েন্টসে বলো 5-6টা হোয়াট টু টেল, ঠিক আছে? সেখানে খুব ভালো ভালো পয়েন্ট আছে, ঠিক আছে, লেজিট খুব ভালো পয়েন্টস আছে। তো সেটাকেই তুই ক্যারি ফরওয়ার্ড করে যদি বলিস, দেখ ইভেন মানে জিডিতে হার্ডলি কেউ 1 মিনিট বা 2 মিনিট বলে, তার বেশি না। তো ইফ ইউ গ্যাদার দ্য কি পয়েন্টস ফ্রম চ্যাট জিপিটি, তো ওইগুলো বললে দ্যাট আর দোজ আর এনাফ, ঠিক আছে, লাগে না তার বেশি। তো অনলাইন জিডির জন্য এটা, ইউ স্প্লিট দ্য স্ক্রিন, একটা ট্যাবে চ্যাট জিপিটি, একটা ট্যাবে গুগল মিট চলবে, তাহলে তোর চোখটাও চেঞ্জ হলেও প্রবলেম হবে না কোনো। গেট দ্য বুলেট পয়েন্টস অ্যান্ড টেল, ঠিক আছে? আর ইংলিশ কমিউনিকেশন তো ঠিক আছে, ওটাতে কিছু বলার নেই। তো দ্যাটস অ্যাবাউট জিডি। ওয়ে তোরা শিখে যাবি আস্তে আস্তে, কোনো চাপ নেই। ওয়ে কোশ্চেন্স ফর জিডি কি এলিমিনেশন হবে? ইয়েস, জিডিতেই সব থেকে বেশি এলিমিনেশন হয়। আচ্ছা, অনুষা এসছে পিডাব্লিউসি, ওভার টু অনুষা। আচ্ছা অনুষাদি, বলছি যে তুমি তোমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো বলছি। Yes, yes. So, hello everyone. Uh, so basically, I'm here to tell you about PwC. The thing is, I guess पहले ही बहुत लोगों ने बहुत कुछ बोल दिया है. Everybody is comfortable in Hindi and English. হ্যাঁ হ্যাঁ Yes. দিদি, হ্যাঁ yes, yes. Okay, so I guess already you have been informed a lot by your seniors. I'm basically here to tell you about PwC. What happened in PwC was the first stage of shortlisting was based on this OA online assessment, and you all have received a lot of information regarding that from your seniors just now. Coming to the there's no more to say, you just need to practice OA, not from India bigs or anything like that. Please solve fast cat papers for the OA part. I won't say keep the time limit for 40 minutes per section as it is given in cat. Just solve the cat papers at your own time limit and see how much you can solve. Okay, so the next thing is interview. So for the interview part, we had 3 rounds of interview. One was technical interview, second was partner round, and third was the HR round. All the 3 rounds, I won't say were eliminating rounds, but the first 2 rounds were. If you reach the HR round, that means definitely you are a part of PwC now. For the first technical round, everything that you mention in your CV, each and everything, each and every point, each and every skill, internship, certifications, your hobbies, everything will be asked. And it is going to be a legit 20 to 25-minute interview. Also, I would suggest please solve the puzzles from Geeks for Geeks. They give puzzles from Geeks for Geeks like entire copy paste. So if you solve them, it will be of great help. Keep your communication skills on point, like clear and effective communication is extremely vital for conveying ideas. Okay. And I'm saying this because you will be able to present your ideas really well. Also, this is going to help you when you join corporate. So you have to keep your communication skills on point. And this includes both verbal and written communication skills. Mostly verbal will be judged by the person who is taking your interview, but it will help you in future if you keep both verbal and written communication skills on point. Yes, exactly. As Purvendu Das said, it completely depends upon what you have mentioned in your CV or resume. যা আছে সব জিজ্ঞেস করবে. Everything related to your resume, everything will be asked. And see, remember one thing, there's a trick that the people taking your interviews, they are not civil engineers. So they are not well acquainted with what you are studying, what subjects you are having. They are going to ask you very, very basic questions, and they won't even know if you're answering it correctly or you're not giving the correct answers. So even if you don't know the concept, even if you don't know the correct answer, please say something relatable. Don't just keep numb in front of them.
Because if you keep numb in front of them, they'll know that you don't know the answer and you're just trying to make it up. So don't do that. Keep answering, keep saying. They are just there to judge your communication skills, your presentation skills, and the way you bring up your ideas. So make sure that you keep these things on point. The next thing I would say, the first technical round was, yes, hence don't fake anything on your CV. This is very important. Please don't fake your marks. This is very unfair. Also, please don't put something in your CV which you don't know about. If you're putting something which you have not done, please make sure you study it properly, be well prepared. Because they can ask you anything related to your CV. Next thing is, the first round was technical round. That was an elimination round. Second round was a partner round. Partner round, because one-to-one conversation was happening. It was very similar to the technical round. There was nothing new, completely similar. Just the person who was taking your interview in the partner round was of a high post as compared to that of the technical round. And once you cross that, once you reach the HR round, that is nothing. That is really nothing. They just ask your marks, class 10 marks, class 12 marks, if you're comfortable for joining the office outside Kolkata, just the basic questions. And I don't think that was an elimination round, right, Purvendu? That was not an elimination round. পার্টনার রাউন্ড বলছিস? HR round, হ্যাঁ HR রাউন্ডেরই কথা বলছি। না, সবগুলো এলিমিনেটরি টেকনিক্যালি, ঠিক আছে, অমনি হয় না জেনারেলি স্পিকিং, হ্যাঁ। বাট ইয়েস HR এ কাটবার চান্স ইজ ভেরি লেস এক্সেপ্ট অ্যাটিটিউড প্রবলেম অ্যাজ টোল্ড বাই বিকান। অ্যাটিটিউড Exactly. প্রবলেম নিয়ে আমি পরে আসছি, জাস্ট ফিনিশ ইট। Yes. Be humble when you say your answers. Be humble and soft when you say your answers. Don't just brag in front of them, okay? Be very soft and humble, because they are corporate people. They know what you are saying very well. So keep your attitude very simple, your voice very low and humble, and that is going to help you a lot. Also for OA, I told you, solve CAT papers. uh, CAT के लेवल का क्वेश्चंस देगा नहीं, बट स्टिल अपने सेफ्टी के लिए थोड़ा करके रखोगे तो बेटर होगा. Also, please solve Geeks for Geeks ka puzzles. That is very, very, very important. You will be asked this in PwC. Also, coming to the coding part, not much was asked. In fact, I would say nothing was asked. Also, my CV did not have any coding related stuff, so they did not ask me anything related to coding. But if you are mentioning anything like, I know Python, I know DBMS, please make sure that you go through that properly. Do not mention anything vague or something that you are not well acquainted with. Please mention each and everything that you know properly. Yes, that is all. If you all have any questions, you all can ask. আচ্ছা অনুষ্ঠিতি বলছি যে কোশ্চেন আমরা লাস্টে মানে জেনারেল কোয়ারি গুলো একটু লাস্টে জিজ্ঞেস করে নেবো, মানে আর কয়েকটা দাদা। আর আর কেউ নেই Yes, yes, অ্যাকচুয়ালি, আই sure, গেস। sure. আর কি কেউ আছে? UG4, এনিওয়ান এলস? ওরের কাউকে ডাকিসনি এখনো? না আমি না, আছি, এটা অনলি আমি কনসেপ্ট। আছি ভাই। তুই কি আলাদা কিছু বলবি না? তোর তো সেমই হবে, সেই জন্য আমি তোকে কিছু বলছি। না, বল। মানে যদি যদি তোরা মানে কনসালটেন্সি যদি ইন্টারভিউ দিতে যাস, এটার মানে কিন্তু এটা নয় যে মানে কোর একদমই মানে ভুলে গেছিস, ওইটা করবি না। যেমনি আমার ইন্টারভিউতে কি হয়েছিল, যে ইন্টারভিউয়ার ছিল সে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি ভাবো একটা ইউ অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার, তোমাকে যদি আমরা বলি একটা বানাতে, টেন্ডার বানাতে, তো তুমি কি কি পয়েন্টস ওটার মধ্যে মাথায় রাখবে বানানোর সময়? তো আমি বললাম স্যার, কস্ট এফেক্টিভ প্রথমে, আর যাতে শর্ট পিরিয়ড অফ টাইমে যাতে ওটাকে প্রজেক্টটাকে শেষ করে দেওয়া হয়, আর মেটেরিয়াল ভালো দেবো। আমি এই 3টে পয়েন্ট বলেছিলাম। তো আমি জানতাম এরপর আমায় কোশ্চেন করবে যে তুমি মেটেরিয়াল কি করে ভালো দেবে, যেখানে তুমি বলছো যে তুমি কস্ট এফেক্টিভ বানাবে। তো এটা আমি জানতাম ও করবে, ও আমায় করলো। তো আমি বেসিক্যালি আমি ওনাকে বোঝালাম যে যখন আপনি কোনো ব্রিজ বানাচ্ছেন, সবার থেকে আগে ব্রিজের ফাউন্ডেশন দিতে হয়। তো ফাউন্ডেশনে আমি যদি আরসিসি ইউজ করি, তো আরসিসি ইউজ করার সময় নিচের পার্টটাতে যে কংক্রিটের যে পার্টটা, ওটাকে আমি মানে সরিয়ে দিতে পারি বেসিক্যালি। কেন কি তোরা যদি ডিজাইন পড়িস, ওখানে এলএসএম শেখায় লিমিট স্টেট, ওখানে নিচের পার্টে যে কংক্রিটটা, ওটা আমরা ধরি যে ও স্ট্রেস নিতে পারবে না। তো যদি স্ট্রেস নিতে পারবে না, তাহলে আমরা কিছুটা পার্ট ওখান থেকে সরিয়ে দিতে পারি। তো এটা আমি ওকে বেসিক্যালি বুঝিয়েছিলাম। আর ও জানি না, এই আনসারটা শুনে খুব ইমপ্রেস হয়ে গেছিল যে হ্যাঁ, এই ছেলেটার মধ্যে কোডের নলেজ আছে। তো এটা একটা করতে পারিস। তারপর মানে এটা নয় যে কোড একদমই ভুলে যাবি। আর এই কোশ্চেনটা তো করবে, আমাকে করেছিল যে why did you opt for civil engineering if you will be going to consultancy? তো তুমি কোনো অন্য স্ট্রিম কেন অপ্ট করলে না? তো এটার উত্তর তোরা যেভাবে মানে পারবি একবার জেনে নিস,
আমাকে ওই সময় হঠাৎ করে জিজ্ঞেস করেছিল, আমার এটার কোনো আইডিয়া ছিল না কি উত্তর দেবো। তো আমি সত্যি কথা বলে দিয়েছিলাম যে স্যার আমার WBJE র্যাঙ্ক অনেক খারাপ এসেছিল, যার জন্য আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পেয়েছি। তখন আমাকে জিজ্ঞেস করলো যদি ভালো র্যাঙ্ক আসতো তো কি স্ট্রিম নিতে। তখন আমি বললাম স্যার ভালো র্যাঙ্ক আসলে CS, IT, ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল অব্দি যেতাম, তার নিচে যেতাম না। এইটা। আর কিছু কিছু সময় মানে ইন্টারভিউ কি করে তোর সাথে মাইন্ড গেমস খেলে। আমাকে যেমনি কোশ্চেন করেছে, ঠিক আছে তুমি ব্রিজ বানালে, তুমি কি যদি ওই ব্রিজটা ধরো 5 বছরে ভেঙে পড়ে যায়, আগে আমাকে জিজ্ঞেস করলো একটা ব্রিজের লাইফ লাইন কত হয়, মানে লাইফ টাইম কত হয়। আমি বললাম স্যার এমনিতে তো 100-150 বছর অব্দি যায়। তো বলে ঠিক আছে যদি তোমার ব্রিজটা বানানোর পর যদি 5 বছর পর যদি ভেঙে পড়ে যায় তখন তুমি কি করবে। তো ওটার আমার কাছে কোনো উত্তর ছিল না। আর এইসব কোশ্চেনের যদি তোরা পারিস তো একবার মানে দেখে নিস এইসব কোশ্চেনের উত্তর কি করে দিতে হয়। আমার কাছে ছিল না, তো আমি এমনি মানে যা মনে এসছে তাই বলে গেছি। আরো লাস্টে আমাকে এটা বলছে যে আহ, এটার কিন্তু কোনো মানে আনসার হয় না, মানে কি বলবো, এই কোশ্চেনটার কোনো পজিটিভ আনসার আছে না কোনো নেগেটিভ আনসার আছে। আমি বেসিক্যালি বলেছিলাম যে যদি ব্রিজটা ভেঙে পড়ে যায় আমি ট্রাই করব যে ওখানে যাদের মানে লাইফ গেছে ওদের ফ্যামিলিজকে গিয়ে কিছু ফাইন্যান্সিয়ালি বা মেন্টালি কিছু হেল্প করার, আমি এটা বলেছিলাম। ব্যাস, আর কিছু না। হ্যাঁ, আমি এটা একটু অ্যাড অনেকবার করি। আস্ক করবে তোদেরকে যে সিভিল ইঞ্জিনিয়ারিং কেন চুজ করেছিস, এন্ড ইফ ইউ হ্যাভ চোজেন সিভিল ইঞ্জিনিয়ারিং দেন ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন কনসালটেন্সি। এটা আমাকেও আস্ক করেছিল অ্যান্ড টেকনিক্যাল অর্ণবের রাউন্ডে। আনসারটা তো ইজ এটা ভেরি বি ভেরি ব্যাড। প্রিপেয়ার্ড। হ্যাঁ, অর্ণবের এটা আনসারটা বলিস না, খুব আর্ণবের ব্যাড, আনসারটা বলিস না। ঠিক প্লিজ আছে। বি প্রিপেয়ার্ড আগে হ্যাঁ, থেকেই। এটা বলিস না আহ, যে আমার র্যাঙ্ক খারাপ ছিল, এটা একদম বলিস না। নেভার নেভার, ঠিক আছে, মানে স্ট্রিক্টলি অর্ণব জানতো না বলেছে, ঠিক আছে, হুম। ওর লাখ কাজ করে গেছে, ও পেয়ে গেছে, ঠিক আছে। বাট দিস ইজ আ মানে রেড ফ্ল্যাগ। এখানে মোস্টলি লোকজন যে আনসারটা দেয় সেটা হচ্ছে যে আই ওয়াজ এক্সপ্লোরিং স্টাফস অ্যান্ড আই ফাউন্ড দিস থিং মোর ইন্টারেস্টিং, যেটা আমি প্রথম দিয়ে বললাম যে কাউকে ছোট দেখিয়ে আমি বড় হব না, না, ঠিক আছে। ওই কোশ্চেন করেনি ভাই। আমাকে আমাকে বলেছে তুমি সিভিল কেন নিতে গেছো, যদি তুমি মানে আরে তুমি ওটা সিভিলই কেন নিবে। তার মানে তাই রে ভাই, মানে একই বলছে একই। মানে হোয়াই আর ইউ অপটিং ফর আ career in consultancy when you are pursuing your bachelor's in civil? That is the question, ঠিক আছে। হ্যাঁ, সফটওয়্যারেও এটা জিজ্ঞেস করবে, ওইটা আমি কনসালটেন্সিতেও এটা বুঝতে জিজ্ঞেস করবে। বল বল। হ্যাঁ মানে ওই সময় জানতাম না, আমি হঠাৎ হ্যাঁ, করে কোশ্চেন মানে করে ঠিক দিচ্ছিল। আছে, আমি কিছু বলছি না সেটাতে। এর আনসারটা জাস্ট টেক আ নোট। মোস্টলি এটাই দেয় লোকজন যে আই ওয়াজ এক্সপ্লোরিং স্টাফস অ্যান্ড আই ফাউন্ড দিস থিং আ বিট মোর ইন্টারেস্টিং অ্যান্ড I found this thing more aligned with my career goals, with my interests, and hence I wanted to pursue my career in this XYZ domain. এটা মোস্টলি লোকজন দেয়, ঠিক আছে। ইউ ক্যান ব্যাক ইট আপ উইথ সাম আদার ডেটা, যে সাপোজ ইয়েস। কনসালটেন্সিতে, তো সাপোজ এরকম ইয়ে। হতে পারে যে আই টুক আপ সাম এক্সেলের কোর্স অথবা অ্যানালিটিক্সের কোর্স ইন Coursera or something random, and loved that thing and I wanted to explore more on that. While exploring I got to learn about SQL and blah blah blah, and that got me into this field এরকম করে। Similarly যদি for পার্টিকুলারলি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বলে যে ওয়াই ডিড ইউ চুজ সিভিল ইঞ্জিনিয়ারিং, আমাকে যখন এটা জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম যে আই ওয়ান্টেড সামথিং ফ্রম মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড সিভিল, সো আই ফরচুনেটলি গট সিভিল এন্ড দিস ওয়াজ কমপ্লিটলি আ লাই, বাট ইয়েস। হ্যাঁ, বাট এটা এটা মিথ্যে কথা ভাই, বাট এটা আমি তখন কনফিডেন্সটা বলেছিলাম। রাখতে হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট। যেটা বিতান বললো যে ও একটা ভুল আনসার দিয়েছে কমপ্লিটলি, অ্যান্ড সেটাকে ও ভুলভাবে ব্যাক করে দিয়েছে, অ্যান্ড দ্য ইন্টারভিউয়ার ওয়াজ লাইক ঠিক আছে চলো। তো ওই কনফিডেন্সটা চাই, ঠিক আছে। আমি ভুল বললে আমি কনফিডেন্সের সঙ্গে ভুল বলছি, যে ইন্টারভিউয়ার একবারের জন্য সন্দেহ করবে যে ভাই, আমি ঠিক জানি তো, এতটা হ্যাঁ, কনফিডেন্স। আমি ওটাই করেছিলাম। হ্যাঁ, আমাকে এটা বললো এটা করতে হবে, অ্যাকচুয়ালি করতে হবে। ইয়েস। মানে ডোন্ট ফাম্বল ইন্টারভিউয়ার while saying. ডাউটফুল যে ভাই হয়তো এরা নতুন নতুন পড়েছে, এখন জানি না চেঞ্জ হয়ে গেছে, হবে হয়তো এরকম টাইপের হবে। এটা হয়, দ্যাট ইজ রিয়ালিটি, ঠিক আছে। Yes, এটা হয়। Don't fumble while saying, as I said, because even in considering PwC, they are only going to test your communication skills, verbal communication skills. Very important. If you do not have that, there's a very low chance that you are going to grab this offer. কনসালটেন্সি ইয়েস, মোস্টলি কমিউনিকেশন। এবার Yes. এমন না যে বিশাল Not ফ্লুয়েন্ট that you বলতে keep হবে। your skills very low. হ্যাঁ মানে Keep your skills ঠিক in hand আছে, as well. হ্যাঁ স্কিলস তো আছেই, কমিউনিকেশন সবগুলোতেই লাগবে,
বি ইট কোর কনসালটেন্সি অর কোডিং, বাট হ্যাঁ ঠিক আছে, স্কিলস তো বলে দিয়েছে সবাই, আর কিছু অ্যাড করবো না আমি। ভুল বলিস, কনফিডেন্টলি ভুল বলিস, আর কি বলবো। রিগার্ডিং দ্য পাজলস অ্যান্ড এসকিউএল কোশ্চেন্স আমি দিয়ে দিয়েছি চ্যাটে, তোরা কেউ নোট করে নিস একজন, হ্যাঁ জিএফজি দাদা করে নিয়েছি, ওটা করে নিয়েছি। আর কি হয় দাদা আমার একটা কোশ্চেন আর ছিল। অনুষা যেটা বললো যে ক্যাটের পেপারগুলো, ওটা একবার ট্রাই করিস, ওগুলো মানে প্র্যাকটিস করাটা বেটার হবে, ঠিক আছে? তাহলে তোরা আইডিয়াটা পেয়ে যাবি। পুরোপুরি না পারলেও মোটামুটি হ্যাঁ ভাবে পেয়ে জেনারেলি যাবি যে ক্যাট প্রয়োজন। দেখ অত টাফ দেবে না, ঠিক আছে? হ্যাঁ ক্যাট এর কোয়ান্টস এর লেভেল ফর এন ইঞ্জিনিয়ার আই উড সে ইজ medium. For a non-engineer it can be tough, but considering you all are engineers, that to third year ka end mein your maths is supposed to be like extremely good as compared to a non-engineer. Solve cat papers, that will help you to just like কি বলবো আমি, তোর মাইন্ড শার্প করবে, তো তুই করতে পারবি ওয়েতে। আর কিছু না, এরকম না যে ক্যাটের কোয়েশ্চেন্স আসবে, ডু নট এক্সপেক্ট ক্যাট কোয়েশ্চেন্স ইন ওয়ে, वो लोग कंपनी वाले खुद सॉल्व नहीं कर पाएंगे। Okay, হ্যাঁ, so ওটাই। that is just to sharpen your mind. প্র্যাকটিস থাকলে স্পিড বাড়বে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, ঠিক আছে? এক্স্যাক্টলি, প্র্যাকটিস যেমন থাকলে ধর স্পিড বাড়বে, তোরা জাস্ট বুঝতে পারবি যে ওরকম ভাবে একটা কোয়েশ্চেনের সাথে ডিল করতে হবে, আর কিছু না। ধর না যেগুলো মানে রিভার্স প্রবলেম, অনেক ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে ফ্রেন্ডদের আগে সাহায্য পাওয়া যেত, বাট হচ্ছে টিসিএস বা যেগুলো মাস রিক্রুটিং কোম্পানি, তারা এখন হচ্ছে মানে হলে গিয়ে এক্সাম দেওয়া ওসব করিয়েছে। বলিস না, আর পরের বছর থেকে রুলস আর গোয়িং টু বি স্ট্রিক্টার, বাদ দে। বাবা তো দেখ, ধর আপস্ট্রিম ডাউনস্ট্রিমের যে প্রবলেমগুলো হয় সেটা সবাই ক্লাস 9-10 করে এসছে, ঠিক আছে? বাট তোকে যদি এখন হঠাৎ করে একটা দেওয়া হয়, ইউ উইল ফাম্বল, ঠিক আছে? যে আচ্ছা এটা করব ওটা করব, বাট তোর প্র্যাকটিস থাকলে কি তুই জানিস যে এরপর এটা স্টেপ করব, ডান। তো ওই স্পিডটা বাড়বে, দ্যাটস দ্য পয়েন্ট, আর কিচ্ছু না। অ্যাপটি যা দেয় সবাই পারবে, ঠিক আছে? এমন কিছু জিজ্ঞেস করবেন আউট অফ দ্য ওয়ার্ল্ড যে তোকে তার জন্য আলাদা করে পড়তে হবে। নর্মালি প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, নর্মাল অ্যালজেব্রা, তার ওই যে কিছু হয় বলে না না। ওরকম ডেটা ইন্টারপ্রিটেশন, লজিক্যাল রিজনিং এর যেরকম হ্যাঁ কোয়েশ্চেন্স হয়, তোরা দেখবি এটা ক্যাটের কোয়েশ্চেন পেপারে ওরকম থাকবে। অত লেভেলের থাকবে না, খুব ইজি থাকবে। মানে তুই কি বলবো, 5 মিনিট 7 মিনিটের মধ্যে সলভ করতে পারবি পুরো সেটটা, একটা পুরো সেট অফ দ্যাট কোয়েশ্চেন। মানে একটা সেটে জেনারেলি 4-5টা থাকে, এটা পুরো সলভ করতে পারবি, জাস্ট প্র্যাকটিস করিস। আর আর সেরকম কিছু নট ডিফিকাল্ট হয় না, মানে এই কোম্পানিজ গুলোর ওয়ে ডিফিকাল্ট হয় না, বাস সলভ করতে করতে রহো। আমি ইনফ্যাক্ট 4টে কোম্পানিতে ওয়ে যখন দিয়েছিলাম, পর গুগল করেছি, গুগলের মধ্যেই কোশ্চেনটা ছিল। ওইগুলো ওইসব টিপস পরে দিস, ঠিক আছে? ওইসব টিপস এখন না। আচ্ছা আচ্ছা দাদা তাহলে এখন মোটামুটি সবাই হয়ে গেছে, মানে আর বাকি মানে সায়ন্তিকদির ওরা সব বললো যে আসবে না, মানে আজকের মিটটা অ্যাটেন্ড করতে পারবে না। এবার যার যা জেনারেল কোয়ারিজ গুলো আছে, মানে অঙ্কিত দা, অনুষা দি, সুরজ দা, অর্ণব দা বা পূর্বেন্দু দা, সায়নও আছে না? তাদেরকে দিয়ে আচ্ছা না, সায়ন দা আছে। হ্যাঁ আছে। হ্যাঁ অ্যাটিটিউড নিয়ে ঠিক আছে। তো অ্যাটিটিউড যেটা ওই অনুষা বললো ওরকম টাইপেরই, হাম্বল থাকতে হবে। ইফ দ্য ইন্টারভিউয়ার ইজ লাইক ডিসএগ্রিং অন সাম পয়েন্ট, ঠিক আছে, যে না তুমি এটা ভুল বলছো, হয়তো ও মাইন্ড গেম খেলছে, ঠিক আছে, হয়তো তুই ঠিক বলছিস বাট ও ইচ্ছে করে ওটা বলছে যে তুমি ভুল বলছো, জাস্ট টু সি যে হাউ আর ইউ রিয়াক্টিং ইন দ্যাট সিচুয়েশন, ঠিক আছে? তো ইন দ্যাট কেস হোয়াট শুড বি ডান আইডিয়ালি ইজ যে আই উইল রেসপেক্ট হিজ ওপিনিয়ন অ্যান্ড ট্রাই টু পুট মাই পয়েন্ট ফরওয়ার্ড, যে দেখো আমি এই পয়েন্টের জন্য বলছি যে এটা কারেক্ট, ঠিক আছে? ইউ শুড নট বি লাইক যে মানে আমারটাই ঠিক, এটা একটা ডমিনেন্সের ব্যাপার আসছে, ঠিক আছে? ইউ ডোন্ট নিড টু ডমিনেট দেয়ার, যে আমি ঠিক বলছি মানে এটাই ঠিক, এটা বাকি সব ভুল, এটা ওভার কনফিডেন্স, এইসব চাই না, ঠিক আছে? হাম্বলনেস ইজ ওয়ান থিং, অ্যান্ড স্পিক জেন্টলি। কথা বলার এরকম না যে আমি কাউকে বকছি, ঠিক আছে? এরকম না যে something like what have you studied? I have studied SQL. This is overconfidence. This is like মানে বেশ হাম্বল না ব্যাপারটা, ঠিক আছে? যদি ধর জিজ্ঞেস করলো যে হোয়াট হ্যাভ ইউ স্টাডিড অন এসকিউএল, আই হ্যাভ স্টাডিড এভরিথিং, দ্যাট ইজ রং, ঠিক আছে? এভরিথিং কেউই শিখতে পারবে না। তো
এরকম বলতে হবে যে আই হ্যাভ স্টাডিড দ্য বেসিক্স অফ জয়েন্টস, আই হ্যাভ স্টাডিড দ্য হোয়ার ক্লজ ইফ লাইক দিস স্টেটমেন্টস, এরকম করে। তো এই একটা পয়েন্ট। আর অ্যাটিটিউড প্রবলেম না নিজে নিজে কেউ বুঝতে পারে না, ঠিক আছে, সামওয়ান হ্যাজ টু পয়েন্ট ইট আউট। সেটা কি করে বুঝবি? মক ইন্টারভিউস দে, নিজেদের মধ্যে দে, কোনো সিনিয়র ধরবি দে, বাট ওইখান থেকেই বুঝবি যে তোর মানে তারা ফিডব্যাক দেবে, ঠিক আছে, এমন না যে ওর খারাপ লাগবে আমি বলবো না, এটা করলে হবে না, ঠিক আছে। আমরা যদি মক ইন্টারভিউতে আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলবো যে তোর অ্যাটিটিউড প্রবলেম আছে, ওটা বোঝা যায় একটা, ঠিক আছে, কারোর সঙ্গে কথা বললে ওটা বোঝা যায়। তো অ্যাটিটিউড প্রবলেমের জন্য অনেক জনের কেটে যায়, ঠিক আছে, লাস্টে গিয়ে কেটে যায়, অ্যান্ড দে আর ভেরি ডিপ্রেসড আফটার দ্যাট, যে ভাই দুটো রাউন্ড দিয়ে পরে কেটে গেল। তো হ্যাঁ, জিডি পয়েন্ট দ্যাট ওয়ার আস্কড রিপিট করোগে। এ জিডির একটা বানানো হয়েছিল না লিস্ট, ভুলে গেছি। আমি একটা জাস্ট জাস্ট ফর জোক একটা জিডি টপিক দিয়েছিল, নাও পারচেস বলে একটা কোম্পানি এসেছিল, ইট ওয়াজ আ সেলস কোম্পানি, তোরা যেটা ইন্টার্ন করতে তোদের হয়েছিল আর কি, ড্রাইভ হয়েছিল একটা। ওয়ান অফ দ্য টপিক ওয়াজ নাও পারচেসে আই গেস ওমেন এম্পাওয়ারমেন্ট ছিল I guess। ওমেন এম্পাওয়ারমেন্ট নয়, ওটাই বলছি, দাঁড়া না, জাস্ট ফর কমেডি, ঠিক আছে, এটা এরকম সিরিয়াসলি নেবার কিছু না। মেয়েরা বেশি পড়াশোনা করছে বলে দেয়ার ইজ মানে হ্যাঁ, ফ্যামিলি প্রবলেমস বেড়ে যাচ্ছে, ডিভোর্স বাড়ছে। ডিভোর্স বাড়ছে, হ্যাঁ ওই আর কি, ঠিক আছে। দিস ওয়াজ অ্যান অ্যাকচুয়াল টপিক, ঠিক আছে। তো এমন নয় যে এটা কন্ট্রোভার্সিয়াল টপিক অবভিয়াসলি, তো ঠিক আছে, এরকমও আসতে পারে টপিক। এইচআর জিজ্ঞেস করে, আমি বলি কলকাতার বাইরে রিলোকেট করা ডিফিকাল্ট, তাহলে কি নেগেটিভ এফেক্ট পড়বে? ইয়েস, নেগেটিভ এফেক্ট পড়বে। হাউ কি ডু ইউ নো হাউ টু ডু ওকে। হ্যাঁ, রিলোকেশন নিয়ে ঝামেলা করবি না, বলবি যে ইয়েস আই এম ওপেন টু রিলোকেশন। হ্যাঁ ঠিক আছে, আকাঙ্ক্ষা দিয়ে দিয়েছে। অ্যাজ আ কনসালটেন্ট হোয়াট ইজ মাই জব? এ ভাই আমি জানি না, এ বল কেউ, আমি জানি না। আচ্ছা অঙ্কিত দা, ওই গেস্টিমেশন টপিকটা মানে ওটা কি, যে মানে ওটা সম্বন্ধে একটু কিছু বলবে? মানে ওটা আমি একদমই নলেজের বাইরে ছিল। এস্টিমেট আর কেস স্টাডির মেটেরিয়াল রেডি আছে আই গেস, দিয়ে দেওয়া হবে। गेस्टिमेट का एग्जांपल दे देना, गेस्टिमेट का एग्जांपल दे दे। अच्छा, गेस्टिमेट का एग्जांपल वो बोल ओके। देना कि अंडा को कितना खाता है कोलकाता में, उस टाइप हाँ का हाँ, कुछ। वही है, एक अंडा वाला है कि जैसे इन मेट्रो सिटी लाइक कोलकाता, व्हाट इज द डेली कंजम्पशन ऑफ एग्स। या फिर मान ले कि तेरे कॉलेज से ही पूछ लिया, मान ले जेयू का ही कोई सीनियर है, वो पूछ लिया कि आहार कैंटीन इज द मोस्ट फेमस कैंटीन जहाँ पे सबसे ज्यादा भीड़ होती है, तो उसका डेली का सेल्स कितना है, ऐसा करके कुछ। ठीक है, या फिर ये पूछ सकता है तेरे से कि कोलकाता मेट्रो में डेली कितने लोग ट्रैवल करते होंगे। ठीक है, तो बेसिक गेस्टिमेट का जो पॉइंट्स है, ये मतलब पता नहीं करना सही है कि नहीं, आई डोंट नो, लेकिन मैंने और मतलब मेरे जो फ्लैटमेट्स थे, हम लोगों ने ना वो रट लिया था कि कोलकाता, दिल्ली, मुंबई, ये सब मेट्रो सिटीज का पॉपुलेशन क्या है, एक जनरल आइडिया, और उसका मतलब एरिया कितना है, और फिर से थोड़ा बहुत कि मतलब सोसाइटीज कितने हैं, वो सब एक्चुअली तुम अगर गेस्टिमेट्स करते रहोगे ना, तो एक रफ फिगर तुमको आइडिया हो जाएगा। लेट्स से 100 मिलियन है, ठीक है, तो कोई चीज अगर उससे छोटा होगा तो उसका मतलब क्वांटिटी लेट्स से 80 होगा या 70 होगा, कोई ज्यादा होगा तो उससे 130 होगा या 120 होगा। तो एक रेफरेंस पॉइंट तुमको अगर याद रहेगा ना, तो उसके बेसिस पे तुम डिराइव कर सकते हो कि अगर इसका इतना है तो उसका उतना होगा, तो मैं उस फिगर को पकड़ के प्रोसीड कर सकता हूँ गेस्टिमेट में। একটা জিনিস গেস্টিমেটটা তোদের যে অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার মানে যা করে মানে তোরা একটা রাফলি ফিগার ধরে অ্যান্সার মোটামুটি ক্যালকুলেট করে তোরা বলে আসবি, মানে অন্তত তোর ডিরেক্ট বলবি যে না স্যার হচ্ছে না, এরকম কিছু বলিস না ডিরেক্টলি, ঠিক আছে। তো মোটামুটি ধরে ক্যালকুলেশনটা করে, যেমন প্রোটিভিটিতে একটা কোশ্চেন আসছিল যে ট্রেনের যে কামরাগুলো হয় সেখানে কতগুলো ফুটবল হচ্ছে মানে হতে পারে। তো একটা রাফলি ফিগার করে সেরকম করে ফুটবলের ভলিউমটা বের করে একটা ট্রেনের যে কামরাগুলো হয় সেটার ভলিউমটা বের করে ওরকম ভাবে একটা করা যেতে পারে। তো ওই জিনিসটা একবার দেখে নিস আর কি, বেসিক জিনিসগুলো একবার মাইন্ডে রাখিস। বেসিক্যালি একটা অ্যানালিসিস করবি, মানে নাম্বার ফিগারস শুড নট বি ভেরি অ্যাব্রাপ্ট, একটা কিছু যেটা অঙ্কিত বললে একটা রেফারেন্স রাখতে হবে, তার আশেপাশেই হবে নাম্বারটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড গেস্টিমেটসে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে হাউ আর ইউ অ্যাপ্রোচিং দ্য প্রবলেম, তুই সব এজ কেসগুলোকে ফিগার আউট করছিস কিনা, ঠিক আছে।
যেমন ওই ডিমের এক্সাম্পলটা, ওটা হচ্ছে জেনারেলি হয় গেস হাউ মেনি এগস আর কনজিউমড ইন কলকাতা এভরিডে। তো এটা আসতে হবে ওরকম করে যে suppose there is X population in Kolkata, and among them, since people are moving towards vegan and non-veg food, so I can estimate that around 40 or 50% of the population consumes non-veg food. So X by 2, now among X by 2, egg is a crucial part of everyday diet. So I guess it should be somewhere around 80% of the in the diet. So 80% of X by 2. তো এরকম করে, ঠিক আছে, এরকম করে ডিরাইভ করতে করতে আসবে যে লাস্টে গিয়ে দিস শুড বি দ্য নাম্বার। ঠিক আছে, আমার অত এক্সপার্টিজ নেই গেস্টিমেটসে, দিস ইজ জাস্ট সাম র্যান্ডম থিং যেটা আমি এখন ভেবে বলে দিলাম, বেটার এরা বলতে পারবে। তো যেরকম হচ্ছে ও যেটা বললো ওটা ঠিকই বলেছে। আর র্যান্ডামলি দোকানে গেলে হার্ডলি একটা মানুষ দুটো ডিম খেতে পারে, মানে এভারেজ। হ্যাঁ, ওই সবগুলো আছে। একটা এরকম ভাবে, মানে তোর আইডিয়া নেই তারপরে ওটা বল। তারপরে এখানে কি আসবে বলতো, একটা আসবে যারা ফিটনেসে আছে, ঠিক আছে, দে কনজিউম 10 to 12 eggs a day, egg whites only। তো এটাও দেখতে হবে যে সাপোজ আই এম অ্যাসিউমিং 10% লোক আছে যারা নন ভেজ খায় না, বাট ডিম খায় জাস্ট ফর দেয়ার ফিটনেস রুটিন। তো এইসবও দেখতে হবে, ঠিক আছে। এইগুলো এজ কেস, এই যে ফিটনেসের গল্পটা, দ্যাট মিনস ইউ আর অ্যাওয়ার যে হ্যাঁ এরা ফিটনেসে থাকতে গেলে দে হ্যাভ টু কনজিউম এগস ফর প্রোটিন। তো এইগুলো দেখবে ওরা, ঠিক আছে। তোরা নাম্বারসে অত দেখবে না, রাফ নাম্বার অ্যান্ড হাউ আর ইউ কামিং টু দ্যাট নাম্বার, ঠিক আছে। যেরকম আমি বললাম 50% কেন হবে, কারণ হচ্ছে লোকজন এখন ভিগান হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেকে ছেড়ে দিচ্ছে, তো সেটা দিতে হবে। তো এই সবগুলো একটু পয়েন্ট রাখার, আর কিছু না থাকে, দ্যাটস ইট। জেডএস, হ্যাঁ, গেস্টিমেটস জেনারেলি জিজ্ঞেস করে না এক্সেপ্ট জেডএস। তো আচ্ছা, কেস দাদা, পূর্বেন্দু দা, বা মানে বলছি যে মানে জেডিসি কি শুধু কেস স্টাডিজ নিয়ে কোশ্চেন করে, না কি পিডব্লিউসি বা ওরা কেস স্টাডিজ নিয়ে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? বাকিরা করে না, আই গেস, না, কারেক্ট মি ইফ আই এম রং। না না, বাকিরা করে না, এমনি তোর যেটা সিভিতে যেটা তুই মেনশন করে থাকবি তার উপরেই অনেক কোশ্চেন ধরে নেবে। না, গেস্টিমেটস জেডএস এ জিজ্ঞেস করবেই, ঠিক আছে। জেডএস কনফার্ম ধরেই প্রায়। Approach matters, yeah. The numbers should not be very vague. How are you coming to that number? That should be well explained. যেরকম এক্সাম্পল দিলাম ছোট্ট করে। তো আচ্ছা, এ ভাই এক্সেল জিজ্ঞেস করবে না? এক্সেল কেউ বললি না তোরা? এক্সেল জিজ্ঞেস করে? এসকিউএল ধরে, এক্সেলটা ধরে না। এক্সেল জিজ্ঞেস করে না? एक्सेल मेरे को भी बोला गया था कि वी लुकअप और एवरेज सम वो सब पढ़ने के लिए, लेकिन मैंने सुना भी नहीं किसी का और मेरे को भी नहीं पूछा अभी तक किसी ने। তবে আমারটাতে স্যাপ থেকে ভাই 5টা কোশ্চেন ধরেছিল, এটুকু বলে দিচ্ছি। तो तेरा तो सैप प्रोफाइल था ना भाई, और तूने हाँ, मेंशन SAP कर दिया प्रोफाइल टीवी ছিল। में। হ্যাঁ, हाँ, অনেককে শুনছি ধরেনি, বাট আমার স্যাপ থেকে ধরেছিল, আমি যেহেতু মেনশন করেছিলাম অবশ্য সিভিতে। पर हाँ, एक और चीज तुम अगर कोई हाईलाइटिंग पॉइंट डाल देते हो अपने सीवी में, फॉर एग्जांपल कोई लोग क्या करता है, मैंने भी किया था कि मैंने जो अपना टेक्निकल स्किल्स वाला सेक्शन था उसमें मान ले पाइथन लिखा हुआ है, टैब्ल्यू लिखा हुआ है, एक्सेल लिखा हुआ है, तो उसके बगल में ना मैंने प्रोफिशिएंसी डाल दिया था कि इंटरमीडिएट, बिगिनर, एडवांस्ड ऐसे करके। तो मैंने एक्सेल में एडवांस डाल दिया था और कुछ जैसे पाइथन में इंटरमीडिएट डाल दिया था, टैब्ल्यू में इंटरमीडिएट डाल दिया था। वो चीज मत करना। यू डोंट नो योर प्रोफिशिएंसी बिकॉज यू डोंट हैव एनी प्रोफेशनल सर्टिफिकेशन। डोंट मेंशन योर प्रोफिशिएंसी, बस जो जो टेक्निकल स्किल है वो लिखो और रिफ्रेन फ्रॉम यूजिंग वर्ड्स लाइक एडवांस्ड, प्रोफेशनल एक्सेट्रा। মানে হাউ ক্যান ইউ জাজ योरसेल्फ, ঠিক আছে? ये एग्जैक्टली, यस। तुम्हारे पास कोई प्रोफेशनल सर्टिफिकेशन होना चाहिए उसको बैक करने के लिए, अगर तुम वो सब वर्ड लिख रहे हो तो। अगर नहीं है, डोंट यूज इट, क्योंकि सामने वाले का कब ईगो हर्ट हो जाएगा पता नहीं, और वो कब मान ले एक्सेल का कोई महारथी है वो तेरे से पूछ लेगा कुछ ऐसा अजीब सा अनसन, फिर वो बैकफायर कर जाएगा तेरे पे। तो वो सब ना ही लिखना इज अ बेटर ऑप्शन। পূর্বেন্দু কোরের কাউকে ডাকতে পারতি। কোরের জন্য আলাদা সেশন করব, মানে বেসিক্যালি আমরা ডোমেন ওয়াইজ সেপারেট করে দিয়েছি ব্যাপারটা। भाई देख, अगर तेरे को जीरो नॉलेज है ना कोडिंग का, इफ यू वांट, तू पाइथन सीख सकता है ऑनेस्टली 30-40 डेज में या 2 महीने में भी, इफ यू आर वेरी स्लो लर्नर। बेसिक तू लूप चलाना और बाइनरी सर्च वगैरह, सॉर्टिंग वगैरह अगर उतना तक सीख गया तो यू आर गुड टू गो फॉर द मोस्ट पार्ट। अगर तेरे को नहीं सीखना है, दैट्स अ डिफरेंट थिंग, बट इफ यू वांट यू कैन गेन प्रिटी गुड कंट्रोल ओवर द बेसिक कोडिंग क्वेश्चंस इन 2 months। कोई बड़ा डील नहीं है ये
किसी का भी वीडियो उठा के देख लेना, वो लव बब्बर, कोड विथ हैरी, सब बहुत बढ़िया आजकल रिसोर्स अवेलेबल है। वन मैंने तो शॉट कोड में विथ दो हैरी का घंटे में देखा, हो जाता है ना। मैंने तो वो कोड विथ हैरी का 12 घंटे वाला देखा था। मेरे को बहुत टाइम लग गया था, मैं बहुत कम मतलब बहुत ही इरेगुलरली देखता था, लेकिन मेरे को मतलब बढ़िया लगा। वो 12 घंटे में सब समझा देता है बेसिक से। वो जो समर गैप है ना उसमें कर लेना तुम আচ্ছা, लोगों का। हाँ हाँ, वो কোডিং तो এ इनफ জিরো टाइम নলেজ, है। অর্ণবেরই কোডিং এ জিরো নলেজ আছে, ঠিক আছে, ভেরি ক্লিয়ার কনসালটেন্সি। তো ওই अगेन সিভিতে যদি লেখা না থাকে জিজ্ঞেস করবেন, পাইথন করবে ইয়েস। यस, इफ यू हैव नो नॉलेज गो विद पाइथन। मैं अपनी स्टोरी बताता हूँ। मेरा जब इंटर्नशिप चल रहा था जीपीटी में, तब मैं ट्रेन में जब ट्रैवल करता था ना, उस टाइम पे मैंने फोन में कोडिंग करा है। मतलब मैं फोन में जावा चलाता था, और फोन में मैंने उसके टेस्ट पास करके सर्टिफिकेशन लिया था। एक सोलो लर्न बोल के ऐप था उस फ्री टाइम में। तो तुम ऑन द गो भी कर सकते हो, इट्स नॉट अ बिग डील। আর পাইথন ইজ ভেরি ইজি অ্যাজ ইন ওর বেসিক্যালি ওটা ইংলিশ লেখা, ঠিক আছে, তো ওই জন্য তার বেশি টাইমও লাগে না। মানে ইফ ইউ আর লার্নিং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ গো উইথ পাইথন, আদারওয়াইজ যদি কেউ সি সি প্লাস প্লাস জাভা করছিস ইউ ক্যান গো হেড উইথ দ্যাট। কোনো মানে এমন নয় যে পাইথনই করতে হবে। আহ, আচ্ছা হ্যাঁ, আর এক্সেল, ইয়েস এক্সেল হালকা দেখে নিস, ঠিক আছে, বেসিক্স অ্যাট লিস্ট। আমি জানি না कतटा एडवांस জিজ্ঞেস করতে পারে। ग्राफ्स वगैरह पूछता है क्या? ग्राफ्स कैसे ड्रॉ करते हैं? भाई अगर लिख देगा ना तो सीवी में, जैसे मैं बता रहा हूँ, मैंने टैब्ल्यू लिख दिया था ना। अब उस वक्त जो ये मेरा प्रोटिविटी का टाइम है, प्रोटिविटी में मैंने प्रोफिशिएंसी डाल दिया था कि मैंने टैब्ल्यू में इंटरमीडिएट डाल दिया था। अब वो बंदा टैब्ल्यू बहुत अच्छे से जानता था, वो टैब्ल्यू का फंक्शन जिज्ञेस करने लगा था मेरे को, कुछ अजीब सण सण। उसके बाद ही मैंने वो हटाया अपने सीवी से कि नहीं, ये लिखना ही नहीं है मेरे को। मेरे को अगर कुछ भी पूछेगा, मेरे को बोलूंगा कि मेरे को मैं बिगिनर हूँ, मेरे को बेसिक्स आता है, बेसिक्स फंडामेंटल मेरा स्ट्रांग है। तो अपर लिमिट कुछ भी नहीं है, कुछ भी पूछ सकता है। अगर नहीं आता है तेरे को, तो बोल दे कि सर आई एम येट टू एक्सप्लोर दैट एरिया, आई हैव नॉट रीच दैट लेवल येट, बट आई विल श्योरली डू, ऐसे करके। और कुछ है क्या? আচ্ছা দাদা, বলছিলাম যে এই প্রজেক্টস গুলো যারা তোমরা করছিলে, মানে মানে ওগুলো কি শুধুমাত্র এই পাওয়ার বিআই নিয়েই হয়? মানে মানে ওটা কি মানে প্রজেক্টস কিভাবে, মানে কোন ধরনের করবো ওটা একটু বললে ভালো হতো, মানে কনসালটেন্সি রিলেটেড। देख, कंसल्टेंसी का प्रोजेक्ट्स मतलब एग्जैक्टली क्या करना चाहिए, मतलब हमारे बैच में जो मेजोरिटी लोग, जो लोग कंसल्टेंसी के लिए प्रिपेयर कर रहे थे, मैं, मेरे बैचमेट्स, फ्लैटमेट्स जो भी थे, उन लोगों का जनरली मशीन लर्निंग पे ये था, प्रोजेक्ट्स था। अब वो क्लासिफिकेशन भी हो सकता है, प्रेडिक्शन भी हो सकता है। जैसे फॉर एग्जांपल potato disease classification is a very common project, real estate price prediction model is a very common project। फिर से तेरा हर्षित बोल के एक दोस्त है मेरा, मतलब तुम लोग का दादा लगेगा, उसने बहुत अच्छे अच्छे प्रोजेक्ट्स बनाए थे, डिप्लॉय भी किया था इंटरनेट, मतलब इस पे वेब पे। और उसने बनाया था फ्लाइट डीले प्रेडिक्टर ऐसा करके एक बनाया था। सोमोदीप दा है, सोमोदीप दे मोदक दादा, उसने बनाया था एक इस पे बीआई पे प्रोजेक्ट बनाया था। इससे जो क्रिक ईएसपीएन या क्रिक इन्फो से वो स्टैट्स कलेक्ट करता था, स्क्रैप करता था डेटा, और उसका एक डैशबोर्ड बनाया था। जैसे फॉर एग्जांपल विराट कोहली का अगर तेरे को प्रोफाइल देखना है, तो उसका जितना भी स्टैटिस्टिक्स है, बॉलिंग, बैटिंग एवरेज वगैरह, सेंचुरीज, तो उसका एक पूरा विजुअल रिप्रेजेंटेशन उसने उस पे बनाया था। तो बेसिकली मशीन लर्निंग पे होता है, कुछ बीआई प्रोजेक्ट्स भी बना सकता है तू। और मेरे पास एज सच तो कोई मटेरियल नहीं है। मोस्टली देख, यूट्यूब पे एक ये है, कोड बेसिक्स बोल के है, और एक आध बहुत अच्छे अच्छे चैनल्स हैं, वो लोग पूरा एंड टू एंड प्रोजेक्ट्स प्रोवाइड करते हैं। तो एग्जैक्टली कॉपी मत करना, ट्राई टू राइट योर ओन कोड, थोड़ा सा मॉडिफाई करके, और मेक श्योर द कोड दैट यू राइट इज अपलोडेड ऑन अ गिटहब इन योर गिटहब प्रोफाइल, मतलब गिटहब अकाउंट। और तुम उसको एक्सेस कर सकते हो रिमोटली, अगर तुमको कोई बोलता है कि तुम शो करो अपना कोड, और फिर उसको एक्सप्लेन भी कर सकते हो। एक्सप्लेन भी करना आना चाहिए तुमको इसको। तो हाँ, यही था बेसिकली मशीन लर्निंग, बीआई। और हाँ, मैंने टैब्ल्यू पे भी प्रोजेक्ट बनाया था, जो कि बीआई के अंडर ही आ जाता है। और एक एसक्यूएल पे प्रोजेक्ट बनाया था मैंने। एसक्यूएल वाला मेरा इस पे था, एसक्यूएल वाला मेरा था फ्लाइट का ऑक्यूपेंसी डेटा रिट्रीव करने के लिए जो था। और एक और था डायबिटिक रेटिनोपैथी डिटेक्टर, वो मशीन लर्निंग का था, वो केरस और टेंसर फ्लो यूज करके बनाया था, वो कोर्सेरा से खरीदा हुआ था। ओके दादा।
আচ্ছা, আমার একটা ডাউট আছে। তোরা কি সবাই মানে কনসালটেন্সিতে যেতে চাস? কেউ আছিস যে করে যেতে চাস? উম, হ্যাঁ দাদা, মানে কোর প্রিফারেন্স আছে, এবার কনসালটেন্সিটাকে মানে ব্যাকআপে। দাদা আমি আছি কোরের জন্য। কোরের জন্য আলাদা করবে, কোরের এখানে আনিস না, মিক্স করিস না, ঘেটে যাবে। কোর আলাদা হবে। কোর আছে এখানে, দ্যাট ইজ ওকে, বাট ডোন্ট মিক্স দিস উইথ কনসালটেন্সি প্লিজ। দাদা একটা কোশ্চেন ছিল। হ্যালো। বল বল। হ্যাঁ হ্যাঁ, বল। যদি আমার সিভিতে কোর নিয়ে মানে কোরের রিলেটেড সিভি হয়, প্রজেক্টস হোক ইন্টার্নশিপ হোক, এবার এটা ছাড়া আমার যদি মানে কনসালটেন্সির জন্য যদি শুধু আমি এসকিউএল একটু এক্সেলটা ভালো করে আর পাইথনে বেসিক খুব মানে খুব একটা নলেজ নেই, তো এইটা মানে এই রকম যদি একটা সিভি হয় আমার কনসালটেন্সির জন্য, তাহলে কি আমি মানে গুড ফিট নাকি ব্যাড ফিট? দুটো রোলের জন্য দুটো আলাদা সিভি রেডি করবি, ঠিক আছে? যদি কোর, একটা কোরের জন্য, একটা হচ্ছে নন কোরের জন্য বা কনসালটেন্সির জন্য, সেরকম ভাবে ওটাকে রেডি করার চেষ্টা করবি। দুটোকে একবারে মিক্স আপ করাটা মানে আমার ঠিক মনে হয় না। আমি বেসিক্যালি দুটো করেছিলাম, তারপরে পূর্বেন্দ্র ভালো বলতে হবে, অঙ্কিত টঙ্কিত। আমারও দুটো সিভি ছিল, একটা কোর একটা কনসালটেন্সির। কনসালটেন্সিতে আমি বেশি কিছু দিইনি, শুধু এক্সেল দিয়েছিলাম আর মাই এসকিউএল দিয়েছিলাম। আর যত আমার কোরের প্রজেক্ট ছিল সেটা আমি কোরের সিভিতে দিয়েছিলাম। হ্যাঁ, মানে দুটো আমার সিভি যেমন না হলে কোরেরটাতে পুরো পোর্শনটাতে প্রায় ফাঁকা ছিল, কারণ কোরে আমার কোনো প্রজেক্টস বা কিছু ছিলই না, যা ছিল ওই মেজর প্রজেক্ট এইসবই ছিল। আর নন কোরের প্রোফাইলটাতে আমার যেরকম ছিল, তো আমি দুটো পোর্শন আলাদা করেছিলাম, তো এই আর কি। মানে রিলেটেবল জিনিসপত্র না লিখবি তুই, কোরে কোম্পানিতে কনসালটেন্সির রেজিউমে দিবি তো ও কি করবে? হোয়াট উইল হি ডু নোয়িং ইউর এক্সেল অর এসকিউএল স্কিলস অর পাইথন স্কিলস? ওর চাই ভাই আরসিসি পারে কিনা বা ডিজাইন পারে কিনা, তো ওর কি দরকার, তাই না? তো আর দুটোকে যদি না, মিক্স যদি তুই ভাব কোরে অ্যাপ্লাই করছিস, তুই কোরের জন্য এমএস এক্সেল দে, আমি বলবো ভালো আইডিয়া। এমএস এমএস এক্সেল এক্সেল, এমন যেটা হ্যাঁ দুটোতেই এক্সেলটা চলে। হবে, বাট ওই পাইথন ওগুলো লাগবে না, সেটা পয়েন্ট। বা ধর তুই কনসালটেন্সি দিচ্ছিস অটোক্যাড, হোয়াট উইল হি ডু? লাগবে না কোনো, ঠিক আছে? भाई किसके लिए बोल रहा है, कोर के लिए पाइथन? नहीं नहीं, कोर के लिए नहीं, एक्सेल वो बोल रहा पूछ रहा था कोर और कंसल्टेंसी का अगर मिक्स उसको कुछ कुछ आता है तो एक ही सीवी में क्या दोनों डाल सकता है, वो पूछ रहा था। ओ नहीं भाई, मतलब जनरली हम लोग अलग सीवी बनाते हैं वैसे तो, लेकिन हाँ एक चीज मेरे को याद आया कि पाइथन तुम लिख सकते हो अगर तुम कोर में भी जाना चाह रहे हो, लेकिन थोड़ा नीचे की तरफ लिखना, उसको हाईलाइट मत कर देना कि पाइथन यूज होता है। मैंने खुद पाइथन यूज किया था इसमें जीपीटी में। দাদা বলছি সিভির প্যাটার্ন মানে কোর কনসালটেন্সি দুটো আলাদা আলাদা, একটু পাঠিয়ে দিন। দেখ, প্লে স্টোরে একটা অ্যাপ আছে, ওটার নাম হচ্ছে ইন্টেলিজেন্ট সিভি। ওখানে গিয়ে তুই প্যাম্পলেট পেয়ে যাবি, ব্যাস শুধু ফিল আপ করে দিবি আর ও বানিয়ে দেবে, নিজেই বানিয়ে দেবে। ওকে, আর কারোর ডাউট থাকলে একটু জিজ্ঞেস করে নে দাদাদেরকে। দাদা বলছিলাম মানে কনসালটেন্সিতে প্লেসড হওয়ার জন্য আহ, অগ্নিব কমপ্লিট আরেকবার কর। বল, আরেকবার বল। হ্যাঁ, রিপিট কর আরেকবার। হ্যালো দাদা, কনসালটেন্সিতে প্লেসড হওয়ার জন্য স্যার ডিএসএ টা কতটা ইম্পর্টেন্ট? বেসিক বেসিক ডিএসএ, অনেকগুলো ডিএসএ ধরেই না প্রায়। ডিএসএ আচ্ছা। তো ওই যে পূর্বেন্দু ভালো বলতে পারবে, যেটা তোদের যদি আবার একটা নন কোরের সেকশন হয়, তাহলে ওগুলোতে তোর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ওগুলোতে আরো বেশি করে লাগবে। ওটা
আরো ভালো বেশি জানতে হবে, কিন্তু এটাতে খুব একটা লাগে না। কনসালটেন্সি বেসিক হলে এগুলোতে লাগবে না ভাই, ইউআই একমাত্র একদমই যেটা লাগে না। বিতান বললো লাগতে পারে, এলস লাগবে আচ্ছা। না। তোকে কেউ বলবে না ইউ অপটিমাইজ দিস টু অফেন বলবে। হুম হুম। হুম। ওই নর্মাল খুব বেশি হলে শর্টিং কি জিজ্ঞেস করতে পারে, I don't না, know. শর্টিং করে না, করে না, ওটা টিসিএস চলে যাবে। করলেও করতে পারে, শর্টিং করলেও করতে পারে। তো ঠিক আছে, ওটা ওই মধ্যিখানে বেসিক্স এর মধ্যেই পড়ে যাবে যখন ওই একটা যেটা অঙ্কিত বলছিল ওয়ান শট টাইপের ভিডিওগুলো একটা দেখে নিস, এনাফ। দাদা বলছি যে এই জেডএস বা প্রতিবিতি যতগুলো কনসালটেন্সি কোম্পানি টেন্টেটিভলি কোন টাইমে ওরা আসে, মানে একটা রাফলি যদি ইট ভ্যারিজ, অমনি বলা যাবে না কিছু। মানে ইউ ক্যান এক্সপেক্ট ইট টু স্টার্ট ফ্রম, দাঁড়া বলে দিচ্ছি, from অক্টোবর নভেম্বর। আমি এই বছরের ডেটাটা বলে দিচ্ছি। পুজোর পর থেকে প্রায় এক্সপেক্ট করতে পারি যে পুজোর পর থেকে আসবে। পুজোর পর থেকে পিডব্লিউসি এসেছে হচ্ছে, পিডব্লিউসি অফার দিয়েছে হচ্ছে 4th সেপ্টেম্বর, হ্যাঁ প্রতিভীতি 4th নভেম্বর, ডেলয়েট 21st ডিসেম্বর, পোলস্টার 10th জানুয়ারি, আর তার মাঝে ইউআই ওগুলো এসেছিল, তো ওদের যেহেতু সিলেক্ট নেই সেহেতু নেই। আর জেডএস এসেছিল পিডব্লিউসি জাস্ট পরে পরে, মানে সেপ্টেম্বরে পিডব্লিউসি আর জেডএস, আর তারপরে তো ইট ভ্যারিজ, ঠিক আছে। ইনিশিয়ালি ফর্ম ফিল আপকে টাইম দে আস্ক ফর রেজিউমে, ইয়েস, নো এটিএস ইজ রিকোয়ার্ড ইন অন ক্যাম্পাস। যেমন আমাদের আগের ইয়ারে টিসিএস এগুলো আগে চলে এসেছিল, এবার তো টিসিএস হওয়ার পরে আসছে। কি কোর কখন আসে, ডিপেন্ডস। रेज्यूमे लेकिन एटीएस फ्रेंडली बनाना एकदम सिंपल। मैंने इनिशियली एक ऐसा बना दिया था रेज्यूमे जो कि एटीएस डिटेक्ट ही नहीं कर रहा था, उसकी वजह से बहुत प्रॉब्लम हुआ था। तो एटीएस चेकर आते हैं ऑनलाइन, उसको यूज करके देख लेना तुम्हारा रेज्यूमे कितना एटीएस फ्रेंडली है। सुन ना अंकित, ऑन कैंपस में कहाँ तुम एटीएस लगाए, वो ऑफ कैंपस के लिए ठीक है, मतलब हाँ दैट इज ऑन द सेफर साइड ऑब्वियसली, बट हाँ मतलब नॉट अ कंपलसरी थिंग। एटीएस वगैरह भी अगर घुसा दिया तो ही बहुत लंबा चले जाएगा वो चीज। बाय द वे इफ यू गाइस, मेरा ऑफ कैंपस किसको गया था एटीएस की वजह से, मतलब आई वाज वेरी प्रीटी श्योर अबाउट इट। हाँ हाँ हाँ, ऑटोमेटिक नहीं, एप्लीकेशन ट्रैकिंग सिस्टम। तो व्हाट इट इज इट fetches the keywords from your resume and matches it with the JD job description and gives you a score. तो जितना अच्छा स्कोर होगा दैट्स मोर एटीएस फ्रेंडली, ঠিক আছে। সাপ্লি কিভাবে প্লেসমেন্ট ইম্প্যাক্ট করে, ইট ডিপেন্ডস অন হোয়াট রুলস আর গোয়িং টু কাম ইন ইউর ব্যাচ, ফর ইউর ব্যাচ। ফার্স্ট কোম্পানি অগস্ট, জুলাই এন্ড আর অগস্ট ফার্স্ট। সাপ্লি নিয়ে আমি এখন এই মুহূর্তে কোনো কমেন্ট করব না, বিকজ রুলস মাইট চেঞ্জ। তোদের হ্যাঁ একটা যখন বল, আমি একটা প্রশ্ন করছি, বলছি যে সিজিপিএ কি অথেন্টিকটাই দিতে হবে, তো পুট করতে হবে তো ওখানে? ইয়েস, আমি তো ওই জন্য বলছি না রুলস চেঞ্জ হতে পারে, সেই জন্য আমি কমেন্ট করছি না কোনো। রুলস চেঞ্জ হতে পারে মানে কি হয়? মানে অনেক রকম কথাবার্তা চলছে, এখনো অবধি ফাইনালাইজ কিছু হয়নি আসলে, সেই জন্য কিছু বলছি। কিন্তু হ্যাঁ, যদি সিজিপিএ মানে 7.5 এর উপরে থাকে, একটা তুই সেফ সাইডে থাকিস, লিনিয়ার অ্যাভারেজ যদি 7.5 এর উপরে থাকে, তাহলে কোনো কোম্পানি মানে এমনি করে না যে আটকে দেবে। একমাত্র হয়তো এসএমএফজি হয়তো আটকে ছিল, এসএমএফজির মনে হয় 8 দরকার ছিল, 8 সিজিপিএ। সিজিপিএ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিজিপিএ ছাড়া তুই অ্যাপ্লাই করতে পারবি না, তোকে শর্ট লিস্টে যখন ডেটা পাঠানো হবে ওরা ফিল্টার মেরে কেটে দেবে, ঠিক আছে, পাঠানোই হবে না তো ডেটাটা, if you don't meet their cut off. And safe CGPA যেটা অর্ণব বললো 7.5, 7 or 7.5। সিজিপিএ এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যাতে কোনো অ্যাক্টিভ ব্যাকলগ না থাকে, তাহলে বসতেই পারবি না। ওটার অবস্থা এদের আরো খারাপ, ওই নিয়ে আমি কমেন্ট করছি না আপাতত। দাদা সিজিপিএ যদি ওটা হয় তাহলে দাদা 40% এর বেশি প্লেসই হবে না। জানি, ওটা তোকে তো আগেই বলেছিলাম না। ওরকম যদি সিজিপিএ এর একটা ব্যারিয়ার থাকে যে 7, মানে যদি থাকে 75, যদি না থাকবেই, ওটা থাকে। to 3.1 or 3.2। হ্যাঁ,
5th 6th সেম অব্দি যদি তোরা 7 বা 7-এর ওপরে 7.5-এর ওপরে তুলে নিতে পারিস তাহলে ওয়েল অ্যান্ড গুড, সব কোম্পানি দিয়ে বসতে পারবি, কোনো চাপ নেই। আইসিআইসিআই ব্যাংকের জিপিএ ক্রাইটেরিয়া হয় বাপরে। দেখো পূর্বেন্দুদা, আমার মনে হয় মানে আমরা তো ধরো পুরোপুরি অফলাইনে পেয়েছি না, মানে ফার্স্ট সেম থেকে, তাহলে আমাদের বেলায় কি দেখ জিপিএটা করবে বলছি, না? এটা এটা তোরা সিপিসিরা ডিসাইড করবে, একটা কম্বাইন্ড ডিসিশন হবে, ঠিক আছে, অমনি ভাবে হয় না। তো এই নিয়ে পরে তোরা জানতে পারবি, এসব নিয়ে আমি এখন কিছু বলছি না। ঠিক আছে। আইসিআইসিআই তো না, আর কিছু এটা ভুল question কথা আছে? যে কোর কোম্পানিতে সিজিপিএ লাগে না। একমাত্র সবেতেই আমি জানি সিজিপিএ লাগে ভাই। তুই L&T সফটওয়্যারে আছে যে, বসবি, তুই সফটওয়্যারে বসলেও তোর কোরে সিজিপিএটাই দেখা হবে, ঠিক আছে। হ্যাঁ, একমাত্র আমি জানি L&T আছে আর সাপুরজি পালনজি আছে যারা 6.5 অব্দি অ্যালাউ করে, আর কোনো কোম্পানি নেই করে যে 6.5 যে 7-এর নিচে অ্যালাউ করবে। আর ওরা অ্যালাউ করবে না, ঠিক আছে, সিপিসিরা কল নিলে ওরা অ্যালাউ করবে না ওরকম করে। For active backlog can we put E and submit there? No, you cannot. বাট মানে না, এক মিনিট, কি অ্যাক্টিভ বলে কেন? এক সেকেন্ড, সব গুলিয়ে গেল, দাঁড়া ভাই। মানে করতে পারিস, কেন কি ম্যাক্সিমাম কোম্পানিরা তো রেজাল্ট দেখে না, এখন অব্দি শুধু টাটাই আছে যে মানে ওদের অফিসে গিয়ে ওদেরকে রেজাল্ট দেখাতে হয়েছে। ভাই অর্ণব, ये सब तू तनु क्लियर करने दे, ये सब मत बोल, ठीक है। ওগুলো এখন বলিস না, ঠিক আছে, ওগুলো বলিস ওগুলো না, সিপিসি রা ডিসাইড করে নেওয়া। ক্যান চেঞ্জ, अगेन বলছি রুলস ক্যান চেঞ্জ, এখন বলিস না এগুলো, ঠিক আছে। আচ্ছা, আইসিআইসিআই কোনো সিজিপিএ ক্রাইটেরিয়া রাখেনি। অ্যাক্টিভ ব্যাকলগস এর কেসটা আকাঙ্ক্ষা বল। এটা হচ্ছে হ্যাঁ, what we did till this year is যাচ্ছি। x কে e বসিয়ে সিজিপিএ ক্যালকুলেট করো and then fill it in the form, but again rules might change. আর কিছু কারোর কোশ্চেন আছে এছাড়া? ওটা সিপিসি রা ডিসাইড করবে এমনি বিষয়ে, আমি কথা। ওসব নিয়ে nobody can comment at this point. ওর কোম্পানি বেসিক্যালি বলে দিয়েছে। আরেকটা পূর্বেন্দুদা, বলো। বলছি যে কোনো কোম্পানিতে পাবার পরে সেই কোম্পানি কি মানে 2-3 মাস পরে তো তোমার সিজিপিএটা ভেরিফাই করে? ভেরিফাই করবে অবভিয়াসলি, কেন করবে না? ওটা সব কোম্পানি করে তো, মানে কোর কনসালটেন্সি আইটি? ইয়েস ইয়েস। ওটা কি মানে সমস্ত কোম্পানির ক্ষেত্রে কি একটাই নির্দিষ্ট টাইম থাকে যে তুমি 4 মাসের না, মধ্যে? সেটা ডিপেন্ড করছে, যেরকম ডিপেন্ড করছে, যখন পরের দিকে শেষের দিকেও হয়তো দিতে পারে, জয়েনিং করছে, জয়েনিং করার পর দিতে হতে পারে, বা অনেকে আবার যেমন টাটা চেকই করে নেয় প্রথমে, এরকম হতে পারে। ওটা কোম্পানির উপর ভ্যারি করে। এক্সাম্পল দিচ্ছি যদি, তো টিসি যেমন নিয়েছে, টিসিএস ড্রাইভের দিনে ওরা অফলাইন হার্ড কপি দেখেছে, ঠিক আছে, তো ডিপেন্ডস, ঠিক আছে। আমাদের যেমন এখনো দেখেনি, আই গেস কনসালটেন্সি এখনো অব্দি দেখেনি, পিডব্লিউসি কনসালটেন্সি কোনোগুলো কেউ দেখেনি। পিডব্লিউসি মেবি দেখেছে, আই এম নট ভেরি শিওর। না, পিডব্লিউসিও দেখেনি। পিডব্লিউসি এর অনেক কিছু হয়েছে, একটা টিসিএস আছে আর অ্যাফকনস আছে, এরা দুজনে মানে হার্ড কপি চেয়েছিল তোর। হ্যাঁ, অ্যাফকনটাও চেয়েছিল। সোহম এগুলো সিপিসি কল নেবে, এগুলো নিয়ে কোনো কমেন্ট করব না। এগুলো তোদের যে সিপিসি থাকবে তাকে জিজ্ঞেস করবি, অ্যান্ড দ্যাটস ওয়াই সিপিসিটা আমাদের হওয়া দরকার, ঠিক আছে, এই সবগুলোর জন্য। ইট ডিপেন্ডস অন দ্য বুঝতে পেরেছি, মোটামুটি বুঝতে পেরেছি। তবে একটা জিনিস বলবো যে সিজিপিএ কিন্তু আমাদের ব্যাচে খুব একটা ভালো নেই। আচ্ছা, এই সোহমের এই কোশ্চেনটাকে নিয়ে আমি একটা জাস্ট কমেন্ট করি, ঠিক আছে। একটা ছেলের সিজিপিএ আছে হচ্ছে একটা সেমিস্টারে, পার্টিকুলার একটা সেমিস্টারে সিজিপিএ আছে 5.82, ওকে, আর কোম্পানি কাট অফ হচ্ছে 6। হি ক্লিয়ার্ড দ্য ইন্টারভিউজ, বাট মোস্ট প্রবাবলি ওর অফারটা ক্যান্সেল হবে, তো ডিপেন্ডস, ঠিক আছে। বল, সিজিপিএ তোদের কম আছে? ইয়েস, কন্টিনিউ। পূর্বেন্দু বেরোলাম, ঠিক আছে, আমিও বেরোবো। বল সৌভিক, কি বলছিলি, বল লাস্ট। এটাই বলছিলাম পূর্বেন্দুদা, এই বছর কিন্তু আমাদের এই 25-এর ব্যাচে কিন্তু সিজি